তোর লজ্জা করে না কাজের ছেলে হয়ে বাড়ির মালিকের মেয়েকে প্রপোজ করার? তোর মতো ছোট লোকেরা টাকা পয়সার লোভে বড়লোক বাড়িতে কাজ নেয়। কি ভেবেছিস তোর মতো খ্যাত ছোট লোক গরিব কাজের ছেলেকে আমি পছন্দ করব? শালা হারামি, মুখের সামনে থেকে দূর হয় এক্ষুনি। অর্ক চমকে যায়, নিঃশ্বাস ভারী হয় ওর। ঠিক তখনই শুনতে পায়, এই অর্ক, ঘুমাচ্ছিস? সকাল বাজে 8টা, কাপড় চোপড় এখনো দোষ নাই, ওঠ হারামির বাচ্চা। রেবেকা বেগমের তীক্ষ্ণ গলা কানে ঢুকতেই জেগে উঠল অর্ক। এতক্ষণ সে স্বপ্ন দেখছিল, আর কথাগুলো স্বপ্নে অরণি অর্ককে বলেছে। অর্ক কাজের ছেলে হলেও অরণিকে খুব ভালোবাসে। তবে আজ শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে ওর। মাথা ঘুরে চোখ যেন বন্ধ হয়ে আসছে বারবার। ঘরের কোনায় একটা পাতলা মাদুরের ওপর শুয়েছিল সে। ওর শরীরের ভাষা বলে দিচ্ছে ওর আজ ভালো লাগছে না। কিন্তু রেবেকা বেগমের কণ্ঠে একটুও সহানুভূতি নেই। তিনি আবারও গর্জে উঠে বললেন, তোর মতো অলস গরিব কপাল পোড়া ছেলেটারে তো দয়া করে রাখা হয়েছে। আমার জামা কাপড় নষ্ট হয়ে যাচ্ছে, আর এইটা ঘুমাচ্ছে পড়ে পড়ে। ওঠ বলছি হারামির বাচ্চা। মাফ করবেন আন্টি, শরীরটা একটু খারাপ লাগছে তাই দ্রুত উঠতে পারিনি। আন্টি। বেগম সাহেবা বলো ছোট লোক, আর তোর শরীর খারাপ? হ্যাঁ রে, গরিব মানুষের শরীর আবার খারাপ হয় কবে? তোদের শরীর তো কাজ নিয়ে অন্যের বাড়িতে থাকার জন্য, কাম করবি না, খামাকা জায়গা দখল করে রাখছিস। কথাগুলো বলে একটা কাপড়ের বালতি ছুঁড়ে মারে অর্কর দিকে। পানি ছিটকে পড়ে ওর জামায়। শরীরটা ঠান্ডায় কেঁপে ওঠে। মাথা নিচু করে কাপড় তুলে নেয় সে। রেবেকা বেগম গটগট করে চলে যায়। বিশাল বাড়িটার মালিক আশরাফ চৌধুরী। আশরাফ ভিলাতে থাকে অর্ক কাজের লোক হয়ে। বালতি নিয়ে সে দ্রুত ওয়াশরুমে যায়। জ্বরে গা পুড়লো সেসব নিয়ে অর্কের ভাবার সময় নেই। খুব যত্ন করে প্রায় 10-15টা কাপড় কাচলো, রোদে মেলে দিয়ে আবার চলে আসলো রান্নাঘরের দিকে। খুব আস্তে ধীরে রান্নাঘরের দিকে হেঁটে যায় অর্ক। হঠাৎ পেছন থেকে আরান সাহেব ধমকে ওঠে, ওরে এত ধীরে ধীরে হাঁটতেছিস কেন? তাড়াতাড়ি কইরা চল, চা বানিয়ে আন। গায়ে শক্তি কমে গেছে তোর, জলদি চা বানিয়ে আনবি। আশরাফের ছোট ভাই আরান তেমন কিছুই করে না। অর্ক জি বলে এগিয়ে যায়। রান্নাঘরে ঢুকতেই ঝর্ণা বেগম মুখ টিপে হাসেন। তবে আজ মমতা নেই তার চোখেও। ঝর্ণা হলো আরানের বউ। মাঝে মাঝে অর্ককে সামান্য আদরণ করে, তবে সবসময় ঝাড়ির ওপর রাখে। ঝর্ণা বলে, তোর মুখে তো রং নাই রে, দেশলাই কাঠির মতো হইয়া গেছিস। আজ তুই কিছু খাইসনি? অর্ক হাসে। না ম্যাডাম, কাল রাতেও কাজ শেষ করতে করতে ঘুমাইয়া গেছিলাম, আসলে একটু কাজ। ঝর্ণা বেগম কিছু বলার আগেই অরণির গলা আসে পাশের ঘর থেকে। অরণি হলো আশরাফ সাহেবের একমাত্র মেয়ে। দেখতে যেমন সুন্দরী তেমনই বেশ অহংকারও আছে। অর্ককে চিৎকার করে ডাকে, এই সার্ভেন্ট, আমার জুতো কই? কাল রাতে তোকে ধুতে বলেছিলাম। অর্ক ছুটে যায়, কিন্তু ওর গায়ে তখনও জ্বর। পা টলে পড়ে যেতে যেতে সামলে নেয়। অরণির সামনে আসে অর্ক। অরণি দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে বলে, উফ, একটা কাজ ঠিকমতো করতে পারে না। গরিবদের শরীরে কি শুধু পচা রক্ত থাকে? তোকে বলেছিলাম জুতা পরিষ্কার করে রেখে যাবি, যাসনি কেন? অরণির মা রত্না ও তার বোন রেবেকা বেরিয়ে আসলো। অর্ককে দেখে নাক সিটকায় আর অরণিকে বলে, তোর বাপের কপালে এইটুকু গরিব কাজের ছেলেটাও বেশি হয়ে গেছে। রাস্তার ছেলে বলেও তো ভালো, মা মরেছে আর রেখে গেছে আরেকটা কাচোরাকে। অর্ক চুপ করে দাঁড়িয়ে থাকে। গায়ে কেউ কিছু না ছুড়লেও মুখের কথা বুকে ছুরি চলে যায় তার। অর্ক জুতো জোড়া রেখে চলে যায় নিজের ঘরে। পাতলা একটা তোষকের ওপর ঘাপটি মেরে বসলো। কাজ করতে করতে অর্কের চোখ জল আসে, কিন্তু সে লুকিয়ে ফেলে। মনে পড়ে তার মা নাসিমা বেগমের কথা। এই বাড়িতেই কাজ করতেন, ঝাড়ু দিতেন, বাসন মাজতেন, কাপড় ধুতেন। সারাদিন শুধু একটা কথাই বলতেন অর্ককে, বাবা, গরিব ঘরে জন্ম হয়েছিস ঠিক আছে, কিন্তু গরিব মন নিয়ে বাঁচিস না। পর শিখ, একদিনে বাড়ির চেয়েও বড় হইবি। তার মা মারা যান হঠাৎ এক অসুখে। তখন এই বাড়িতে কেউ এক গ্লাস পানিও দেয়নি তার মায়ের মুখে। মায়ের মৃত্যুর পর অর্ক এসেছিল এই বাড়িতে শুধু 2টা জামা আর একটা বই নিতে, মায়ের কাজের জায়গাটা যেন রেখে দিতে পারে বলে। আজ মায়ের ঘরেই কাজ এবং তার ঘাড়ে কিন্তু সম্মান। তার চেয়ে ছোট ছোট জিনিস তাকে পদে পদে অপমান করে। কাল রাতে অনেক বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টিতে অরণি গিয়েছিল চুড়ে। গাড়িতে অনেক কাদা লাগিয়ে আনে। অর্ককে ডাকে গত রাতে, অর্ক, ওই ছোট লোকের বাচ্চা, কাজের লোক। জি ম্যাম। আমার গাড়ির অনেক জায়গায় কাদা লেগেছে, ভালো মতো মুছে দিবি। কোনো জায়গায় যেন কাদা না থাকে। এদিকে দেখ, আমার জুতোয় অনেক কাদা,
এটাও পরিষ্কার করবি। কিন্তু ম্যাম এত রাতে। ছোট লোক, মুখের উপর কথা বলিস। কথাটা বলে অরণি তার জুতো খুলে অর্কর দিকে ছুঁড়ে মারে। অর্কর পেটে এসে লাগে জুতো। সারারাত বৃষ্টিতে ভিজে সে গাড়ির সব কিছু পরিষ্কার করে, একদম চকচকে করে দেয়। বৃষ্টিতে ভেজার কারণে ওর জ্বর এসেছিল। ভোর রাতে জ্বরের জন্য ঘুমিয়ে যায়। আর আজ সকালে যা হলো তা তো ভেবে অর্কের চোখে জল গড়িয়ে পড়তে শুরু করে। অর্ক মনে পড়ে রান্নার কথা, রান্নাটাও তার করে দিতে হয়। আরও কাজের লোক আছে, সবার সাথে এই বাড়িতে মানুষেরা এমনই আচরণ করে। অর্ক দুপুরে চা নিয়ে যাচ্ছিল ড্রয়িং রুমে, সেখানে অতিথিরা বসে আছে, অরণির বন্ধুরা এসেছে। অর্ক সবার দিকে, কিন্তু হঠাৎ হাত কাঁপে তার। এমন সময় চায়ের কাপ পড়ে যায় অরণির বান্ধবী মিহির পায়ের ওপর। তৎক্ষণাৎ কষে চর দিয়ে চিৎকার করে ওঠে মিহি। ইস, এ কি করলি? আমার ড্রেসটা একেবারে নষ্ট করে দিলে। কি ভাই অরণি, কি করলে এটা দেখ। অরণি দাঁড়িয়ে বলে, ওরে, এত সাহস তোর! মুখ দেখে তো নর্দমার পানি মনে হয়। আর তুই 20,000 টাকা দামের ড্রেস নষ্ট করে দিচ্ছিস? রত্না বেগম এগিয়ে আসে। রত্না বেগম সেই কাপ তুলে অর্কর মুখের সামনে ছুঁড়ে মেরে বলে, চল, চায়ের জায়গায় ঠান্ডা পানি খা তোরা। এর চেয়ে তো বেশি কিছু আশা করে বোকামি। আসল পুরো ফ্লোর মুছবি তুই, বুঝেছিস? অর্ক মাথা নিচু করে থাকে, চোখ দিয়ে পানি পড়ছে। সবাই চলে গেলে বালতি নিয়ে এসে জায়গাটা মুছতে শুরু করে, সাথে কাঁদছেও। চোখের জল কেউ দেখতে পায় না, কারণ সে জানে দুঃখ দেখানোর অধিকার গরিবদের নেই। রাত হয়ে আসে। বাড়ির সবাই খাওয়া দাওয়া করে টিভির সামনে বসেছে। অর্ক তখন বাথরুম পরিষ্কার করছে। শরীরটা আর চলতে চায় না। কোনো রকমে কাজ শেষ করে নিজের ঘরে আসে। নিজের ঘরের এক কোণে বসে ব্যাগ থেকে বের করে তার মায়ের ছবি, সেই পুরনো খাতা, তাতে লেখা একটা লাইন। তার মুখে ফিসফিস করে, তুই পারবি বাবা, আমি জানি যারা তোকে অপমান করবে একদিন তাদের কাছে তুই হবি সম্মানের নাম। অর্ক চোখ বন্ধ করে। ওর মায়ের স্বপ্ন অর্কের পূরণ করতেই হবে, যেভাবে হোক। অর্ককে হার মানতে হবে না। রাতটা কেটেছে জ্বর, কষ্ট আর না বলা কান্নার সাথে। অর্ক বিছানায় ঘুমিয়ে পড়েনি ঠিকভাবে, বরং হেলান দিয়ে বসেই কাটিয়েছে রাত। ভোর রাতের দিকে অর্ক খোলা খাতের ওপর মাথা রেখেই কখন যেন ঘুমিয়ে পড়েছিল। একদম কাক ভোরের দিকে হালকা ঠান্ডা বাতাস এসে অর্কের বড় চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। কিন্তু অর্ক জানে আজ একটা বিশেষ দিন। আজ অরণির জন্মদিন। আজ বাড়ি সাজানোর লোক আসবে। অর্ক বাইরে আসে। প্রতিদিনের মতো সকলের জন্য চা নাস্তা বানিয়ে রেডি করে টেবিল সাজিয়ে ফেলে। সবাই সকালে 9টার ভিতর উঠে খাবার খায়। অর্ক সবকিছু সাজিয়ে ফেলেছে। আরানের ছেলে রোহান আসে অর্কের কাছে। তোকে বলেছিলাম জুতা জোড়া কালি করে দিতে, দিসনি কেন? স্যার, এসব কাজ আমি। অর্কের গালে চড় দেয়, গালি দিয়ে বলে, শুয়ারের বাচ্চা, তুই করবি না তো আমি করব? মুখের ওপর কথা বলিস, কাজ কর শালা। এই বলে রোহান চলে যায় সেইখান থেকে। অর্ক সব জুতা কালি করতে বসে পড়ে। সারাদিন সে কাজ করে। এরই ভিতরে বাড়ি সাজানো শেষ। বাড়ি যেন সাজিয়ে ফেলা হয়েছে রূপকথা রাজ্যের মতো। দেওয়ালে রঙিন লাইট, বিশাল কেকের অর্ডার, ফটকের সামনে কাপ প্যারেড। বাড়ির প্রতিটি সদস্য আজ ব্যস্ত, কিন্তু অর্ক সেও ব্যস্ত, তবে অন্যভাবে। সকাল 6টায় সে উঠে কাজ করেছে। রান্নাঘরে যাবতীয় কাজ, টেবিল সাজানো, মেঝে মোছা, অরণের পোশাক, কুকুরকে খাওয়ানো, বাগান পরিষ্কার, অতিথিদের বসার জায়গা গুছিয়ে দেওয়ার সব দায়িত্ব যেন ওর একার কাঁধে। অর্ক রান্নাঘরে এসে কাজ করছে। রেবেকা বেগম রান্নাঘরে ঢুকে অর্ককে বললেন, এই শোন, গেস্টরা যেন কিছু নিয়ে অভিযোগ না করে। ভুল করলেই তোর আজ কপাল ফাটবে, বুঝলি তো অর্ক? সব কাজ যেন ঠিক মতো হওয়া চাই। অর্ক মাথা নিচু করে। জি ম্যাডাম। ঝর্ণা বেগম পাশ থেকে বলে ওঠে, বাবা একটু বসিস না, ওই ঘরে 3টা ফুটবল লাগবে, সেদিকটাও দেখে নিবি। অর্কে দৌড়ে যায়। শরীরটা আজও দুর্বল, কিন্তু ভেতরে এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। চোখে ঘুম নেই, পেটে খাবার নেই, কিন্তু তবুও দায়িত্বে ভুল নেই ওর। সে জানে যদি একটু ভুল হয় তবে আজ শুধু কথা নয়, গায়ে হাত পড়বে অনেক বেশি। বিকেল 5টার দিকে বাড়ির সামনের উঠোনে রঙিন রূপ নিয়েছে। অতিথিরা আসতে শুরু করেছে। গাড়ি থেকে নামছে সুসজ্জিত মানুষ, দামি পারফিউমের গন্ধ, বাতাস ভারী। অর্ক তখন দরজার পাশে দাঁড়িয়ে অতিথিদের আনার গিফটগুলো সাজিয়ে দিচ্ছে। অরণের বান্ধবী মিহু এসেছে, সাথে এসেছে আরও নাম না জানা অতিথিরা। বিজনেস আইকন আরশাদের মেয়ে, জন্মদিনের এমপি এসেছে। এমপির মেয়ে ফারিয়া অর্কের দিকে তাকায়। আজকে অর্ককে খুব কম দাম দিয়ে নতুন শার্ট আর প্যান্ট কিনে দিয়েছিল, সেটাই পরেছে ও। বেশ ভালোই মানিয়েছে। সাদা ঢিলে শার্ট, কালো প্যান্ট, চুলগুলো নিজস্ব স্টাইল করা। ফারিয়া অর্ককে দেখে। মিহি বলে, ওদিকে তাকাও না, ওটা কাজের লোক। ফারিয়া হাসতে হাসতে বলে, এই ছেলেটা সারবেন?
একদম সিনেমার এক্সট্রা নায়কের মতো লাগছে। অরণির এক বান্ধবী বলে ওঠে, উফ, ওর জামাটার দিকে তাকানো যায় না, রং এমন যেন 1000বার ধোয়া হয়েছে। অরণি সেই সময় ঢুকছে লাল গাউনে, চোখে সোনালি ছায়া, ঠোঁটে হালকা লিপস্টিক। এক ঝলক দেখেই বোঝা যায় এই বাড়ির রাজকন্যা সে। অর্ক তাকিয়ে থাকে একটু, কিন্তু দ্রুত চোখ সরিয়ে নেয়, জানে এই দৃষ্টি যদি কারোর চোখে পড়ে তবে আজকের দিনটাই শেষ। তবুও লুকিয়ে দেখে অর্কর থেকে অরণি 1-1.5 বছরের ছোট হবে। অর্ক অরণিকে আজকে দেখে চোখ সরাতে পারছে না, তবুও জোর করে চোখ সরাতে হবে তার। কেউ জানলে যে মৃত্যু নিশ্চিত, তবুও মনে মনে বলে ওঠে, শুভ জন্মদিন অরণি। অরণি ইশারায় অর্ককে ডাক দেয়। অর্ক অরণির সামনে এসে দাঁড়ায়। অরণি হঠাৎ বলে ওঠে, এই অর্ক, কেক কাটা হবে 6টায়, টেবিল সাজানো শেষ হয়নি এখনো কেন? তোর মাথা ঠিক আছে? ওদিকে দেখ, টেবিলের চেয়ার নেই, ফলের বল কোথায়? সবার সামনে কথা শুনে অর্ক তাড়াতাড়ি বলে, আমি এখনই করে দিচ্ছি সব ম্যাম। অরণি ঠোঁট বাঁকিয়ে বলে, এই ছেলেটা তো কাজেই লাগে না। মা, তোমরা এমন লো কোয়ালিটির সার্ভেন্ট কই থেকে পাও? শ্রদ্ধা ম্যাডাম হেসে বলেন, কি করব মা, তোদের বাবার দয়া তো রাখতেই হয়। ওর মা এখানে কাজ করতো তো, তাই ওকেও রেখেছে। পড়াশোনা তো জানে না, কি করব বল? সেই মুহূর্তে অর্কের বুকটা চিনচিন করে ওঠে। সে মুখ নামিয়ে চলে যায়। দ্রুত কাজ কমপ্লিট করে এক কোনায় দাঁড়িয়ে থাকে। সন্ধ্যা হয়, কেক কাটা শুরু হলো। সবার আগে অরণি আশরাফের গালে কেক দেয়, তারপর তার মায়ের। অর্ক মুচকি হাসতে থাকে। পার্টি শুরু হয় কিছু সময় পরে। মিউজিক, ড্রিঙ্কস সব কিছুই আছে। পার্টির মাঝখানে একসময় একজন অতিথি কফি চায়। অর্ক কিচেনে গিয়ে কফি বানিয়ে নিয়ে আসে, কিন্তু ভিতরের অস্থিরতা, অরণির দেখার স্বাদ, টেনশন আর ক্লান্তিতে হাত কাঁপছে আজকেও। কফির কাপ দিতে গিয়ে হঠাৎ কাপে সামান্য কফি ছিটকে পড়ে টেবিলের কাপড়ে। সাথে সাথেই এক চিৎকার, এই কি করলি? কাপড় নষ্ট হয়ে গেল। মায়ের পছন্দ করা টেবিল ক্লথ ছিল এটা। অরণি হঠাৎ কফির কাপটা টেনে নিয়ে ছুটে মারে অর্কের দিকে। কাপটা অল্পের জন্য গায়ে লাগলো না, পাশে দিয়ে চলে যায়। রত্না ম্যাডাম দাঁড়িয়ে বলতেন, এই ছেলে একদম পাগল, অপদার্থ, আজকের দিনটাই নষ্ট করে দিল। বের করে দাও ওকে এক্ষুনি। বাড়ি ভর্তি অতিথিরা দেখছে সেই লোকের গায়ে কফি পড়েনি, তবে অর্ক টেবিলের কাপড়ে টান দিয়ে ফেলে কাপড়টা ধরতে গিয়ে, ফলে টেবিলের সাথে সব খাবার লোকটার গায়ের ওপর পড়ে। লোকটা কিছু না বললেও এই বাড়ির সবাই যেন অর্ককে গিলে ফেলতে শুরু করেছে। অর্ক মাথা নিচু করে কফির কাপ থেকে দাগ মুছে দিতে থাকে। কেউ কেউ হাসে, কেউ কেউ মুখ ঘুরিয়ে নেয়। অর্কের মায়ের বয়সে একজন কাজের মহিলা ঝর্ণা খালা একটু এগিয়ে এসে বলে, ম্যাডাম, ছেলেটা অসুস্থ, ক্ষমা করে দিন আজকের মতো। রেবেকা বেগম বলে ওঠেন, ওর কাজের লোক, যত বেশি ছাড় দিব তত বেশি মাথায় ওঠে। কাল থেকে নতুন ছেলে মেয়ে দেখবো আমি। অর্ক আর কিছু না বলে রান্নাঘরের দিকে হাঁটা দেয়। মনটা ভারী হয়ে আসে। মাথা তখন মায়ের মুখ, যেন তিনি বলছে, বাবা, যত অপমানই করুক তুই কাজ শেষ করিস। মানুষ মানুষকে অপমান করে, কিন্তু তুই জানিস তো কোনো অপমানের নয়। পার্টি শেষ, সবাই খেয়ে দিয়ে বেরিয়ে গিয়েছে। অর্ক একা রান্নাঘরে এক কোণে টেবিলের ওপর পড়ে থাকা ময়লা প্লেট ধুচ্ছে। সে কাঁধ ব্যথা করছে, চোখ ঝাপসা দেখা যাচ্ছে। একটা কাপ ধুতে ধুতে হঠাৎ হাত ফসকে যায়, কাপটা ভেঙে পড়ে। সে থমকে দাঁড়ায়। চারদিকে একবারে নীরব, কেউ নেই। যাক, বাঁচলাম বলে নিজেকে শান্ত করে কাজ ঝাঁকিয়ে আবার কাজে লেগে পড়ে। সে মনে মনে ভাবে, আমি জানি এই অপমানের উত্তর আমি এখন না পারলেও একদিন ঠিক দেব। আমি তো অর্ক, আমার নামটা এখন যাদের কাছে গালি, একদিন তারাই এই নাম শুনে মাথা নিচু করবে। সব কাজ শেষ করে রুমে আসলো, হেলান দিয়ে বসলো সে। তারপর ব্যাগ থেকে বের করলো পুরনো খাতা। সেখানে লেখে, পৃথিবী কখনো গরিবকে ক্ষমা করে না, কিন্তু সে সফল হলে সবাই তাকে চিনে নিতে বাধ্য হয়। রাত গভীর হলেও অর্কের ঘুম আসে না। চোখের পাতা ভারী হলেও মনের ভিতর চলতে থাকে নানান কথা। অরণের সেই চোখ, ঠোঁট বাঁকানো অভিব্যক্তি, পার্টির মাঝে অর্কর দিকে ছুড়ে দেওয়া কফির কাপ, সব যেন ঘূর্ণির মতো ঘুরে ফিরে আসে। কিন্তু এর মধ্যেও তার বুকের ভিতর এক অসহায় আবেগ ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে ওঠে, যেটার নাম ভালোবাসা। অর্ক জানে এটা ঠিক নয়, এটা ভালোবাসা একতরফা, অসম্ভব, অসম, কিন্তু তাও সে পারে না নিজেকে থামাতে। হয়তো অরণের চোখে তার প্রতি ঘৃণা থাকলেও তার মায়াবী চেহারা, কথা বলার ভঙ্গি, চোখের ভাষা সবই যেন অর্কের ভেতরে এক অদ্ভুত আলোড়ন তোলে। পরদিন সকাল, বাড়ির সবাই ব্যস্ত। রেবেকা বেগম টিফিন প্যাক করছেন, ঝর্ণা খালা খাবার তৈরি করছেন। অর্ক সেই আগের মতোই কাজ করছে, মাথা নিচু করে, শব্দ না করে। কিন্তু আজ ভেতরে কিছু একটা বদলেছে। অর্ক জানে আজ তাকে কিছু বলতে হবে। আজ যে সাহস করে বলবে তার মনের কথা অরণিকে, কারণ অর্কের একটাই লক্ষ্য আছে, আর সেই লক্ষ্যে পৌঁছাতে হলে অর্কের এই কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এই বাড়ির লোকেরা তাকে অপমান করে, গালি দিয়ে সবার সামনে ছোট করে। তাদের একমাত্র মেয়েকে ভালোবাসে। এর অপরাধ করেছে কিনা জানে না, শুধু জানে এটা
তার হৃদয়ের সত্য। অরণি আজ একটু তাড়াতাড়ি উঠেছে, ভার্সিটি যেতে হবে, আজ তার ক্লাস আছে। রুমে বসে চুল বাঁধছে, পাশে রাখা পারফিউম থেকে হালকা একটা সুগন্ধি ছড়াচ্ছে। অর্ক ট্রে হাতে ওর রুমে ঢুকে চা দিতে, কিন্তু আজ সে থেমে যায় দরজার কাছে, গলা শুকিয়ে আসে, হৃৎপিণ্ড ধকধক করে অরণিকে দেখে। আসতে পারি ম্যাম? আসো, চা রেখে যাও। অর্ক ধীরে ধীরে এগিয়ে যায়, কিন্তু ট্রে রাখার পর নড়ছে না দেখে অরণি বলে, আর কিছু বলবি? জি ম্যাম। হ্যাঁ বল। অর্ক সাহস করে বলে, আমি কিছু বলতে চাই আপনাকে। অরণি ভুরু কুঁচকে তাকায় তার দিকে, বলে, তুই আমাকে হঠাৎ এভাবে বলছিস কেন? যাই হোক, কি বলবি বল। অর্ক অরণির কথা শুনে তার চোখে চোখ রাখে, কাপা গলায় বলে, আমি আপনাকে মানে তোমাকে ভালোবাসি অরণি। অনেক দিন ধরে বলার সাহস পাইনি, আজ বলতে পারলাম। 1 সেকেন্ড নিস্তব্ধতা, এরপর যেন আগুন জ্বলে ওঠে অরণির চোখে। তুই কি বললি? তুই আমাকে কি বললি? ভালোবাসা? তুই? তোর মতো একটা নোংরা গরিব অশিক্ষিত কাজের ছেলে সাহস পায় আমাকে ভালোবাসার কথা বলতে? তার চিৎকারে রুমে ঢুকে পড়ে রত্না বেগম, রেবেকা বেগম, তানভীর ভাইয়া, সালাম কাকা, রোহান, সবার চেহারায় বিস্ময়। কি হয়েছে আরুনি? মা, ও কাজের ছেলে হয়ে আমাকে আজকে ভালোবাসি কথা বলতে এসেছে। কি? ওরে ধর, একই কথা বলছে রে এই ছেলে। তুই সাহস পেলি কই? এই ছেলেটা পাগল হয়ে গেছে মনে হয়, মারো একখান। সাথে সাথে অর্ককে চট থাপ্পড় ধাক্কা দিয়ে ফেলে দেয় মেঝেতে, ওর মুখে রক্ত পড়ে। বাড়ির মেয়েদের দিকে নজর, তুই কি নিজের জায়গা ভুলে গেছিস? তোর মায়ের মতো তোকেও রাস্তার ধারে ফেলে দেব। হারামির বাচ্চা আমাকে প্রপোজ করেছে, ওর এত বড় সাহস! আমার নখের যোগ্যতাই না তুই। তোর না আছে পড়াশোনা, না আছে টাকা, তোর পরিচয় দেবার মতো কিছুই নেই, আসছিস প্রপোজ করতে। তোমরা দাঁড়িয়ে কেন? মারো কুত্তাটাকে। এরপর আর কোনো কথা নয়, অর্ককে বাড়ির সব ছেলেরা এগিয়ে এসে মারতে থাকে, প্রায় আধমরা অবস্থায় রাখে অর্ককে। সেদিন দুপুরে অর্ককে ঘর থেকে জিনিসপত্র সহ বের করে দেওয়া হয়। ঝর্ণা খালাও কিছু করতে পারে না, তার চোখে জল কিন্তু কণ্ঠরুদ্ধ। রাস্তায় এসে পড়ে অর্ক, দারোয়ানও এই সুযোগে দুটো লাথি দেয় অর্ককে। হাত পা মুখ ফেটে গিয়ে রক্ত বের হচ্ছে অনেক। অর্কের হাতে ছোট্ট একটা ব্যাগ, কিছু জামা কাপড় আর সেই পুরনো খাতা। মুখে এক ফোঁটা শব্দ নেই, শুধু চোখের কোণে যে গড়িয়ে পড়ে অশ্রু, কিন্তু সে তা মুছে ফেলে, কারণ সে জানে এখানে কান্না তার দুর্বলতা। সবাই গেটের সামনে দাঁড়িয়ে। এবার যদি তোর ছায়াও দেখে বাড়িতে আশেপাশে, পুলিশ ডেকে ধরিয়ে দেব। তুই তো একটা বিষাক্ত সাপ। তুই ভুলে যাস না, তুই কাজের ছেলে অর্ক। তোর জায়গা গেটের বাইরে, আমাদের সামনে দাঁড়ানোর সাহস নেই তোর। এই বাড়িতে কাজ করে খেতিস, খেতে দিলে খাইতে পারতি। যা ভাগ, রাস্তার কুকুর কোথাকার। অর্ক আর দাঁড়ায় না, ঘোরাতে ঘোরাতে রক্ত মুছতে মুছকে সেখান থেকে চলে যায়। দিন পেরিয়ে রাত আসে। সেই সারাদিন ফ্লাইওভার ভিতরে শুয়েছিল, এখন রাত। ঢাকার রাস্তায় রাত নেমে এসেছে, গায়ে জ্বর, হাতে ব্যাগ, পকেটে টাকা নেই। অর্ক হাঁটছে, পা কাঁপে, কিন্তু চোখে ভয় নেই, শুধু একটাই ভাবনা, সে কেবল ভালোবেসেছিল। কিন্তু তার যেন ছিল সবচেয়ে বড় অপরাধ। একটা বন্ধ দোকানের সামনে বসে পড়ে সে, কাঁধে ব্যাগ রেখে হালকা নিঃশ্বাস ফেলে। বাটন মোবাইলটা বের করে মার সেই পুরনো ছবি দেখে, চোখে জল আসে, কিন্তু এবার সে তা আর লুকায় না, মুখ খুলে বলে, মা, আমি সত্যিই খুব ছোট। তুমি বলেছিলে বড় হতে, সম্মান অর্জন করতে। আজ আমি শুধু ভালোবেসে অপরাধ করে ফেলেছি, কিন্তু দেখো, একদিন এই অপমানের উত্তর আমি দেব। আমি অর্ক, গরিবের ছেলে, কিন্তু একদিন আমি নিজেই হব এই শহরের গল্প। 8 বছর বয়স আমার। তুমি মারা গেলে মা, তোমার জায়গাতে আমি কাজ করতে শুরু করি। এবার হবে অন্য গল্প মা। ঢাকার আকাশ তখন মেঘে ঢাকা, রাত প্রায় 2টা। শহরের কোলাহল কিছুটা স্তম্ভিত, কিন্তু বাতাস যেন অদৃশ্য এক হাহাকার ভেসে যাচ্ছে। ফুটপাতের এক কোণে ভাঙা দোকানের সামনে অর্ক বসে আছে নিঃশব্দে, মাথা নিচু, চোখে ক্লান্তি, গায়ে জ্বর। তবুও ভেতরে কিছু একটা জেগে উঠেছে। অপমানের তাপে, অবহেলার বিষে হৃদয়ে জন্ম নিয়েছে এক দৃঢ় প্রতিজ্ঞা। সে প্রতিজ্ঞার নাম তার বড় হতে হবে। অর্কের কাছে এখন নেই কোনো আশ্রয়, থাকার জায়গা নেই, খাবার নেই, বন্ধু নেই, শুধু আছে একটা ব্যাগ, কিছু পুরনো জামা কাপড়, কিছু নোটবুক। সেখানে তার মা অর্ককে যা বলতো সেই লেখা কয়েকটা লাইন এখনো পড়ে আছে। বাবা, দুনিয়া তোর দিকে পিঠ ঘুরাই, কিন্তু তুই যেন নিজের দিকে ঘুরে দাঁড়াস। চোখ বুজে সে মায়ের কণ্ঠস্বর কল্পনা করে, গলার কাছে একটা চাপা কান্না দলা পাখি আসে, কিন্তু কান্না না করে উঠে দাঁড়ায়। সে জানে এই শহর তাকে জায়গা দেবে না যদি সে নিজের জায়গা না বানায়। সকালে এক মসজিদের অজুখানায় পাশে মুখ ধোয়, জ্বরের ঘোরে হাত কাঁপছে। ইমামের সহকারী এক তরুণ তাকে দেখে বলে, ভাই, আপনি ঠিক আছেন? কোথায় থাকেন? দেখে তো মনে হচ্ছে কিছু খাননি।
অর্ক শুধু ভদ্রতার হাসি হাসে। কোথাও না, আর কোথাও থাকার জায়গাও নেই, খাওয়ার কিছুই নেই। ছেলেটার নাম আকাশ। আকাশ তাকে এক গ্লাস পানি দেয়, দুটো রুটি। অর্ক খায়। তখনই মনে হয় পৃথিবীতে ভালো মানুষ এখনো আছে, সবাই নিষ্ঠুর নয়। সে মনে মনে বলে, যেদিন উঠে দাঁড়াবো এমন হবে যেন কেউ আর আমাকে রুটি দিয়ে দয়া করতে না পারে, বরং আমি অন্যদের মুখে খাবার দিতে পারি। পরের কয়েকটা দিন অর্ক খোঁজে ছোটোখাটো কাজ। শুরুতে কেউ নেয় না, কারণ জামা কাপড় দেখে গরিব বলেই দূর করে সরিয়ে দেয়। অবশেষে একদিন মিরপুর একটা ছোট ইলেকট্রিক দোকানে কাজ পায়। মজুরি নগণ্য, কিন্তু অর্ক স্বপ্ন দেখে এখনো। দোকানদার মাসুদ ভাই বলেন, তুই ভালো কাজ করছিস, ঠিক সময় আই। পড়াশোনা যা করছিস তাতে ভালো জায়গায় চাকরি হবে, আমি তোকে ধরে রাখবো। অর্ক মাথা নিচু করে বলে, আমি শুধু একটু সময় চাই ভাই, আমি গরিব কিন্তু আমি অলস না। রাতের বেলা দোকানদারের পেছনের একটা ছোট স্টোর রুমে অর্ক থাকে, সেখানেই সে পড়ে। অর্ক গোপনে ওই বাড়িতে থাকলেও বই পড়েছে। ন্যাশনালে সে চান্স পেয়েছে বলে এই পড়া বাদ দেয়নি। কাজের জন্য মাসুদ ভাই তাকে একটা ফোন দিয়েছে, সেটার সাহায্যে পড়াশোনার ভিডিও আর নানান বিজনেস আইডিয়া শিখে। একদিন সে হাউ টু স্টার্ট এ বিজনেস উইথ জিরো মানি নামের একটা ভিডিও দেখে চোখ জ্বলে ওঠে ওর। সে ভাবতে থাকে, আমি পারবো, শুধু একটা সুযোগ চাই। একদিন দোকানে একটা গ্রাহক আসে, এক বিদেশি। সে ব্যাকআপ পাওয়ার জন্য সলিউশন খুঁজছে। অর্ক তাকে আইডিয়া দেয় কিভাবে সহজ প্রযুক্তিতে কম খরচে সোলার দিয়ে ছোট্ট ব্যাটারির মাধ্যমে ঘরের লাইট জ্বালানো যায়। লোকটি মুগ্ধ হয়, কারণ অর্ক ইংরেজিতে খুব সুন্দর করে তার সাথে কথা বলে। অর্ক তার ভালো লেগে যায়। ছেলেটির ভিতরে ক্রিয়েটিভিটি দেখতে পায় লোকটা। তার নাম জ্যাকি। ভিজিটিং কার্ড দিয়ে বলে, তুমি একদিন বড় হবে, আমি নিশ্চিত। যদি কখনো সত্যি ব্যবসা শুরু করো, আমাকে মনে রেখো। সেই রাতে অর্ক নিজের মাথার আইডিয়া করতে থাকে, বিজনেস আইডিয়া, লো কস্ট স্লর কিট ফর রুরাল হোমস। অরণি ইয়ার ফাইনাল এক্সামে ফেল করেছে, সেটা নিয়ে আরশাদ সাহেবের অনেক ভক্কাচকা দেয় তার মেয়েকে। অনেক সবসময় স্টাইল করে চলাফেরা করে। বাড়িতে নতুন কাজের লোক এখনও আসেনি, আসলেও 2 দিন পর চলে গিয়েছে অর্ণির কথার অতিরিক্ত কাজের কারণে। অর্ণির খুব কাজের বন্ধু ফারহান, সে অর্ণিকে অনেক বেশিই পছন্দ করে, ভালোবাসে। ফারহানের বাবার মাঝারি বিজনেস, তবু অর্ণিকে তার মনের কথা জানানোর সাহস পায় না। অর্ণি সব ছেলেকে পাত্তা দেয় না। অরিন, তোকে একটা কথা বলার জন্য বেশ কয়েকদিন থেকে ভাবছি। হ্যাঁ বল। আসলে তোকে না আমি ভালোবাসি, বন্ধুত্ব শুরু থেকে ভালোবাসি, কিন্তু আরে থাম থাম, ভালোবাসা এটা বলতেও যোগ্যতার দরকার হয়, সেটা তোর নেই। আমার পরিবার, আমার বাবার যে স্ট্যাটাস, সেটা তোর মতো ছেলের অর্জন করারও স্বপ্ন। আমাকে ভালোবাসার আগে নিজের দিকে তাকা। আমার কাছে সবাইকে ফকিন্নি মনে হয়। এভাবে বলছিস অরিন, আল্লাহ না করুক একদিন তোর অবস্থান ফকিন্নিদের মতো না হয়। কি বললি ফারহান? দূরে যা আমার সামনে থেকে, তোকে আর সহ্য হচ্ছে না। নিজের যোগ্যতা অর্জন কর, তারপর প্রপোজ করতে আসবি। গ্রহণ করবো কি না সেটা পরের বিষয়। ফারহান মাথা নিচু করে চলে আসে। অর্ণি সব দেখে হাসে। কয়েকদিন কেটে যায়। এক রাতে অর্ক ঘুমাতে পারছিল না। ব্যাগ খুলে তার মায়ের ছবি দেখে। মায়ের ছবি দেখলেই মায়ের বলার প্রত্যেকটা কথা অর্কের মনে পড়ে যায়। তুই বড় হ, কিন্তু কারোকে ছোট করে না। মায়ের এমন কথা যেন অর্ক ভুলতে পারে না। অর্ক প্রতিজ্ঞা করে তার জীবন হবে প্রমাণ। তাকে যারা তুচ্ছ করেছে তাদের ভুল প্রমাণ করবে সে, কিন্তু কোনো ঘৃণা দিয়ে নয়, সম্মান দিয়ে, সাফল্য দিয়ে। অর্ক এখন দিনে দোকানে কাজ করে, রাতে বই পড়ে। সপ্তাহে একদিন অনলাইন ক্লাসও করে। ইউটিউব, ফ্রি কোর্স, পুরোনো বই, সবকিছু তার অস্ত্র। মাসুদ ভাই তাকে বলল, তুই তো অনেক জানিস রে, চাইলে দোকানের একটুখানি ম্যানেজমেন্ট দিকটা তুই দেখে নিতে পারিস। সেই মুহূর্তে প্রথমবারের মতো কেউ ওর ওপর ভরসা করে। অর্কের চোখে অশ্রু আসে, কিন্তু সে হাসে। দোকানের সব হিসেব, জিনিসপত্র আনা নেওয়ার হিসেব সামলাতে শুরু করে। অর্ক নিজের আইডিয়াগুলো লিখে শুরু করে। বিনিয়োগকারী ইমেল করেছে, সে জানে না কেউ দেখবে কিনা, উত্তর দেবে কিনা, কিন্তু তার লক্ষ্য শুধু চেষ্টা করা। এইভাবে বেশ কয়েকদিন অর্ক নতুন নতুন আইডিয়া লিখে অনলাইনে বা পোস্টারে থাকা সব বিনিয়োগকারীদের কাছে মেইল করেই গিয়েছে। কয়েকদিন পর অর্ক কাজ থেকে ফিরে ক্লান্তি শেষে ফোনটা হাতে নিতেই দেখা একটা ইমেলের ফিরতি রিপ্লাই এসেছে। সেইখানে লেখা, উই আর ইন্টারেস্টেড ইওর আইডিয়া, লেটস টক। সেই মুহূর্তে অর্ক জানে এটা খুব বড় কিছু না হলেও এটা তার যাত্রার প্রথম বাঁক। সে খুশি দৌড়ে মাসুদ ভাইয়ের কাছে চলে যায়, জড়িয়ে ধরে তাকে সবটা বলে। মাসুদ ভাই খুশি হয়, কারণ সে জানে অর্ক সৎ একটা ছেলে। তার উপর দায়িত্ব দিয়ে নিশ্চিত থাকা যায় সে পারবে সফলতা অর্জন করতে। ঢাকার সকালে সূর্যটা আজ অর্কের কাছে অন্যরকম লাগছে। কিছুদিন আগেও যেই সূর্যটা তার চোখে ছিল ধোঁয়াশা, ক্লান্তির প্রতিছবি, আজ যেন এক নতুন জীবনের প্রতীক। ইমেলটি সে পড়ে বারবার সেই ইংরেজি কথা তার ভিতরটা কাঁপিয়ে তুলছে। উই আর ইন্টারেস্টেড ইন ইউর আইডিয়া, লেটস টক। অর্ক জানে না তারা কারা, জানে না তারা আসলেই গুরুত্ব দিচ্ছে কিনা, কিন্তু তাও একটা প্রতিক্রিয়া পেয়েছে, একটা ডাক পেয়েছে।
এটাই তার যাত্রার প্রথম পা। অর্ক মসজিদে মিষ্টি বিলিয়েছে। যশোরের একজন তরুণ উদ্যোক্তা, নাম নাসিব। তার ছোট্ট একটা স্ট্যান্ড আপ গ্রামীণ এলাকায় সোলার সলিউশনের জন্য কাজ করে। অর্কের পাঠানো প্রেজেন্টেশন দেখে মুগ্ধ। আজকে সে অর্ককে কলও করেছে। অর্কের যেন হাত পা কাঁপে। সে রিভিউ করে কলটা। নাফিস বলে, নাফিস, তুমি কোথা থেকে শিখলে এসব? জি ভাই, পড়াশোনা করে। আসলে ইউটিউব, পুরনো বই, পত্রিকা, বিভিন্ন ভিডিও দেখে। নাফিস আসে, অবাক হয়, তারপর বলে, তুমি তো মেধাবী। তুমি যদি রেডি থাকো আমরা পার্টনার হতে পারি। প্রথম দিকে ইনভেস্ট করতে পারি 1 লাখ টাকা আর কিছু যন্ত্রপাতি। শর্ত একটাই, ইমানদারি আর পরিশ্রম। আইডিয়া তোমার, কাজও তোমার, ইনভেস্ট আমার। অর্ক যেন কিছুক্ষণের জন্য নিঃশ্বাস বন্ধ করে রাখে, তারপর শুধু বলে, আমি আমার জীবন দিয়ে দেব এই প্রজেক্টে। মাসখানেক পর নাফিসের সাহায্যে ঢাকায় মিরপুরে একটা ছোট রুম ভাড়া নেয় অর্ক। 500 স্কোয়ার ফিট। এক পাশে সোলার কিটস রাখার সেলস, অন্য পাশে একটা ডেস্ক, একটা চেয়ার, একটা পুরনো ফ্যান ঘুরছে মাথার ওপর। কিন্তু অর্কের চোখে একটা টাটা গ্রুপের হেডকোয়ার্টারও হতে পারে। অর্ক যে দোকানে থাকতো, মানে মাসুদ ভাইয়ের ইলেকট্রনিক্সের দোকান, সেখানে আছে। দোকানের পাশের একটা বস্তিতে থাকে মাসুদ ভাইয়ের চাচাতো ভাই রাকিব, বয়স 21, মেকানিক, কাজ জানে বেশ ভালো। আরেকজন হলো আলভি, হাই স্কুল ড্রপ আউট, কিন্তু আইডিই সম্পর্কে কৌতূহলী আর তারও কিছু গুণ আছে এসবের উপর। অর্ক তাদের ডেকে বলে, শোনো, আমরা কিছুই না, কিন্তু একসাথে হলে হতে পারি অনেক কিছু। আমি শুধু চাই তোমরা চেষ্টা করো আমার সাথে। আমরা পারবো। এইভাবে হাল ছাড়তে পারি না আমরা। ভাই, আমরা তো গরিব মানুষ, এমন কিছু পারবো? আমরা গরিব কিন্তু ব্যর্থ না। চেষ্টা যদি থাকে তফাৎ গড়ে দেওয়া যায়। টিম হিসেবে কাজ করব আমরা। তিনজনের টিম শুরু করে ছোট পাইলট প্রজেক্ট। রিমোট গ্রামে একটা সোলার লাইট বসানো। তারা সফল হয়। অল্প সময়ের মধ্যে অর্ডার আসে এক এনজিওর কাছ থেকে 35টা কিটের। অর্কর যেন খুশিতে আত্মহারা। তার প্ল্যান, নাফিসের ইনভেস্ট টাকা সুদ সমেত ফেরত দিয়ে সে নিজের বিজনেস বড় করবে। যদি নাফিস পার্টনার হয় তাহলে থাকবে। এইভাবে আরও অর্ডার আসতে থাকে। বিভিন্ন প্লট, বিল্ডিং, কোম্পানি, ইন্ডাস্ট্রিয়াল সাইট থেকে কাজের অর্ডার আসতে শুরু করে। এভাবে অর্ক পরিচিতি পেতে থাকে, সফল হতে থাকে, সময় লাগে না। আর এই সফলতার মাঝে ছড়িয়ে দিতে থাকে দেশের বড় একটা নিউজ চ্যানেল অর্ককে ইনভাইট দেয়। সেখান থেকেই বিভিন্ন পত্রিকায় উঠে আসে অর্কের গল্প। তরুণ উদ্যোক্তার সোলার বিজনেসের বদলে দিচ্ছে গ্রামের আলো। সেই খবর ভাইরাল না হলেও কয়েকজনের প্রভাবশালী ব্যক্তি দেখে এক ভদ্রলোক ফোন করেন। আশা সাহেব, বিরাট বড় বিজনেস, কোটি টাকার বিজনেস কার। বিদ্যুতের ঘাটতি যেন এই বললেই চলে। তবে তার ম্যানেজার জামিল হোসেন বলে, স্যার, বাজারে এখন সোলার কিট অল্প মূল্যে সোলার হোপ কোম্পানি প্রদান করছে। কোম্পানিটা এখন বড় হচ্ছে, ওদের মার্কেট ভ্যালু বিশাল। আপনার উচিত এসব কোম্পানির সাথে কোলাবোরেশন করা, তাতে আপনি বসে থেকেই পার্সেন্টেজ পাবেন। হ্যাঁ, তুমি সত্যি কথা বলেছো। আমাদের কাজই তো এটা। নতুন নতুন কোম্পানি যারা বড় হচ্ছে, সেসব কোম্পানি হাইওয়েস্টে ইনভেস্টেড ও পার্টনার হওয়ার আমার কাজ। তারপর হিউজ মার্কেট ভ্যালু চলে আসলে আমি ইনভেস্ট করা অফ করব। তারপর নতুন কোম্পানি মুখ থুবকে পড়বে প্রোডাক্ট তৈরিতে। তখন সে সুযোগে কোম্পানির 70% শেয়ার আমি নিয়ে নিব। ফলে যা লাভ আসবে আর অর্ধেকের বেশি আমার হবে। সে কোম্পানির নামে ওদের কিন্তু টাকা আসবে আমার বেশি। জি স্যার, তাহলে কি সব ব্যবস্থা করব? জামিল চলে যায়। আরশাদ ভাবতে থাকে তার আরও সফলতার কথা। শুরুতে তারও কিছু ছিল না, কিন্তু মগজে ছিল বিজনেসের আইডিয়া। তবে তার নিয়ে বেশ চিন্তায় আছে। মেয়েটা হচ্ছে বেশ অহংকারী। অর্ক এখন দিনে রাতেও কাজ করে। কাজের সাথে সাথে নিজের ছোট্ট অফিস রাত করে পরে মার্কেটিং, প্রেজেন্টেশন, বিজনেস মডেল, অল্প টাকায় বড় রিটার্ন কিভাবে আনা যায় সেটা বোঝে। রাকিব এখন কিট অ্যাসেম্বল করে। আলভি এখন ওয়েবসাইট বানাতে শিখেছে। সোলার হোপ নামটা ছড়িয়ে পড়েছে ধীরে ধীরে। হঠাৎ অর্কের ফোন বেজে উঠল। তাকিয়ে দেখে অচেনা নাম্বার। রিসিভ করে সে। হ্যালো, আমি MK গ্রুপ অফ কোম্পানির ম্যানেজার জামির বলছি। এটা কি সোলার হোপ গ্রুপের ওনার অর্ক সাহেবের নাম্বার? জি, বলুন। আমাদের কোম্পানি আপনাদের কোম্পানির সাথে কোলাবোরেশন করতে চাই, ইনভেস্ট করতে চাই অনেক। আমরা কি এটা নিয়ে মার্কেটিং ফিক্সড করতে পারি? কোটি টাকার বাজেট হবে মিস্টার অর্ক।
তামিরের কথা শুনে অর্ক প্রথমে লাফ দিয়ে ওঠে। সে যেন এমনটাই স্বপ্ন দেখেছিল, কিন্তু পরক্ষণেই মনে পড়ে বিজনেসম্যান মাঝামাঝিতে এসে বড় কোনো কোম্পানির বেশি সুবিধা গ্রহণ করা বোকামি। এতে সবকিছু হারাতে হয়। তার যতটুকু নিজের মতো তোড়ে চলছে সেটা যেন চালিয়ে যাওয়া, পরে ওই বড় কোম্পানিও বিট করা সম্ভব। অর্ক বলে, সরি ম্যানেজার, আমি এখন কোনো কোম্পানির সাথে মিশতে চাই না। আমার মতো থাকতে দেন। ধন্যবাদ অফারের জন্য। কিন্তু এখানে টাকা নিয়ে ভাবছি না, দুবেলা খেতে পারলেই খুশি। আপনি বিরক্ত করবেন না। অর্ক মুখের ওপর কেটে দেয়। তামির অবাক হয়, এরকমই কেউ হয় যে বড়লোক কোম্পানির অফার ফিরিয়ে দিচ্ছে? একদিন বিকালে ডেলিভারি দিয়ে ফিরতে ফিরতে রিক্সায় নিল অর্ক। হঠাৎ চোখ পড়ল সেই বাড়ির আরশাদ সাহেবের বিশাল অট্টালিকা। গেটের সামনে সেই সিকিউরিটি গার্ড আজও আছে। অর্ক কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে, স্মৃতিগুলো ভিড় করে আসে। সেই কফির কাপ ছুঁড়ে মারা, অপমান, ঘৃণা। কিন্তু আজ চোখে জল আসে না। বাড়ির দিকে তাকিয়ে শুধু ভাবে, এত তাড়াতাড়ি ফিরে আসার জন্য না, আমি ফিরবো এমনভাবে যে সবাই মাথা নিচু করবে। এই বাড়িটা আমার চাই। একটা ক্লায়েন্ট 1 লাখ টাকার প্রজেক্টের জন্য চেক দেয়। অর্ক প্রথমবার নিজের নাম চেকে দেখে, হাসে, কাঁদে না, শুধু চোখ বন্ধ করে বলে, মা আমি আস্তে আস্তে এগোচ্ছি। এদিকে অরণির বাড়িতে এসেছে। দারোয়ান পত্রিকা পড়েছিল। গাড়ির ভেতর থেকে অরণি সেদিকে তাকায়। অর্কর চেহারা দেখে চোখে পড়ে ওর। সে গাড়ি থামিয়ে পত্রিকা হাতে নেয়, কিন্তু পড়ার সেভাবে সময় না পেরে আবারও রেখে দেয় অরণি। সোলার হোপ এখন ছোট শহরগুলোতে আলো ছড়াচ্ছে। অর্ক ব্যবসা চালিয়ে যাচ্ছে। একটা ডিগ্রি বিলিউশন পয়েন্ট খুলছে প্রত্যেক এলাকায়। সরকারি একটা ছোট ফাউন্ডও পেয়েছে সে। সাংবাদিকরা তার সাক্ষাৎকার নিচ্ছে, কিন্তু সে এখনো সেই ছেলেটাই যে রাত 2টায় হেডফোনে জোরে জোরে ইংরেজি গান শোনে, কারণ উচ্চারণ ঠিক করতে হবে। ক্লায়েন্ট মিটিংয়ে ভুল করা যাবে না। একদিন একটা চিঠি আসে সরকারি একটি প্রকল্পে পার্টনারশিপের সুযোগ যদি হয়, তাহলে সোলার হোপ বদলে যাবে সম্পূর্ণরূপে। অর্কের সোলার হোপ এখন শুধুই ছোট্ট একটি উদ্যোগ নয়, এটি ধীরে ধীরে একটি শক্তিশালী ব্র্যান্ডের রূপ নিচ্ছে। প্রতিটি কাজের চাপ বাড়ছে, কিন্তু তার সাথে সাথে বাড়ছে মানুষের ভরসাও। গ্রামীণ এলাকা থেকে শুরু হয়েছে শহরের ছোট স্কুল, এনজিও, এমনকি কিছু সরকারি সংস্থা। সবাই চাচ্ছে সোলার হোপ এর সাথে কাজ করতে। অর্ক এখনো সেই পুরনো সস্তা জামা পরে, কিন্তু চোখে তার ঝলকানি। আজ সকালে banglanews24.com-এ একটা আর্টিকেল বের হয়। নিউজটা ফেসবুকে শেয়ার হতে থাকে। অর্ক অবাক হয়ে দেখে অনেক পুরনো পরিচিতিরাও তাকে মেসেজ করছে। কেউ বলছে, তুই না সেই অর্ক? কিন্তু সে উত্তর দেয় না। হঠাৎ তার আইডিতে মেসেজ আসে, মিহি আইডিটার নাম। অর্ক নামটা দেখেই চমকায়। প্রোফাইল পিক দেখেই চিনতে পারে এটা অরণির সেই বান্ধবী মিহি। এই, আপনি অর্ক স্যার না? মানে আমি একটা অর্ককে চিনি। অর্ক সেন্ড করে না, তবে বেশ মজা পায়। ঠোঁটের কোণে পৈশাচিক একটা হাসি জমা হয় অর্কের। তবে সাফল্য পেলেও অর্ক বদলায় না। প্রতিদিন রাত 2টা অবধি সে পড়ে ব্যবসা, প্রযুক্তি, লিডারশিপ নিয়ে। নিজের ইংরেজি স্ক্রিপ্ট ভালো করার জন্য ইউটিউবে ভিডিও দেখে। স্পিকিং প্র্যাকটিস করে আয়নার সামনে দাঁড়িয়ে। তার একটা কথা মনে পড়ে বারবার, আমি ফিরবো, কিন্তু মাথা নিচু করে না, মাথা উঁচু করে। অন্যদিকে অরণি এখনো সেই কোটিপতির মেয়ে, অথচ সময়টা পাল্টেছে। সামাজিক মিডিয়ায় সে নিজের ছবি পোস্ট করে। ব্র্যান্ডেড পোশাক, দামি রেস্টুরেন্ট, ফ্যাশন শো করে অরণি। তার পাশে থাকে ধনী বন্ধু বান্ধব। তাদের মধ্যে একজন হলো ফারহান। যদিও সে মোটামুটি ধনী, তবু অরণির মতো নয়। ফারহান ভালোবাসে অরণিকে, কিন্তু বুঝতে পারে অরণি তাকে শুধু বন্ধু না, চাকরির চোখে দেখে। কফি শপে আজকে তার সব বন্ধুরা এসেছে। ফারহান অরণির সামনে বসলো, সবাই ফটো তুলছে। এমন সময় ফারহান অরণিকে প্রপোজ করে, আমি তোকে ভালোবাসি অরিন, প্লিজ আমার প্রস্তাবটা ভাব। কে অনেক ভালোবাসা দেব। এখন আমি আমার বাবার বিজনেস সামলাই। অরণি বাকি বন্ধুরা অবাক হয়। অরণি হেসে বলে, তুই আমার যোগ্য না ফারহান। তুই ভেবেছিস আমি তোর মতো একটা ছেলে পছন্দ করব? মানে প্রপোজ করবি আর হ্যাঁ বলবো? যতবার প্রপোজ করবি না হবে। আমার পছন্দ টাকাওয়ালা স্মার্ট কাউকে, বুঝেছিস? তারপর সবার সামনে ফারহানের দিকে কফির কাপ ছুঁড়ে মারে অরণি, সাথে গলে একটা চড়ও বসায়। সেই মুহূর্তে কফি শপে থাকা সবাই স্তব্ধ। ফারহান কাঁদতে কাঁদতে বের হয়ে যায়, কিন্তু অরণির মুখে বিন্দু মাত্র দুঃখ নেই। সোলার হোপ একটি ফোন আসে। এটি সরকারি কর্মকর্তার কণ্ঠ। আপনার কাজগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। আগামী সপ্তাহে এক টেন্ডারে অংশ নিতে পারেন। ইনভাইটেশন মেল পাঠানো হয়েছে। এই মেল অর্কের বিজনেসকে সম্পূর্ণ বদলে দিতে পারে। অর্ক দিন রাত খেটে প্রেজেন্টেশন বানায়। অলভি ওয়েবসাইটে নতুন সেকশন তোলে। রাকিব স্পাল্প বানিয়ে চেক করে, সব কিছু ঠিকঠাক হয়। সেদিন মিটিংয়ে বড় বড় কোম্পানির প্রতিটি প্রতিনিধি স্ট্রাইড স্যুট, ব্র্যান্ডেড ঘড়ি পরে আসে সভায়। তার মধ্যে অর্ক ঢোকে সাদা মাটার শার্ট পরে। কেউ তাকায় না তার দিকে। ছাতা কোম্পানির ম্যানেজার বলে,
এইটা কি হেল্পার নাকি? এটা কেউ ইনভাইট কে করলো বিজনেস মিটিংয়ে? অর্কের কানে পৌঁছায় কথাটা। সে হাসে। সে আর মাথা নিচু করে না। আরশাদ সাহেবও আসে। অর্ক মাস্ক পরে তাকে দেখে। আরশাদ আসার পরে প্রেজেন্টেশন শুরু হয়। সব কোম্পানি তাদের প্রজেক্ট শো করে, কিন্তু সরকারি কর্মকর্তা ফয়েজ সাহেব অপেক্ষা করছিল অর্কের জন্য। অর্কে স্টেজে আসে। সবাই অবাক হয়। সাদা মাটা ড্রেস পরা ছেলেটা তাহলে সোলার হাব কোম্পানির মালিক? ভিজুয়াল ডেটা, বাস্তব কেস স্টাডি সবকিছু দেখে জাজরা তাকিয়ে থাকে। ফয়েজ বলে, আরশাদ সাহেব চেহারা দেখে না, শুধু নামটা দেখে চমকায়। তবে তখনও জানে না এটাই সেই অর্ক। রাতে বসে অরণি ফেসবুক স্ক্রল করছিল। হঠাৎ চোখে পড়ে একটা নিউজের হেডলাইন। অরণি চমকে ওঠে। নিউজের ছবি দেওয়া অর্কের। সে দৌড়ে পত্রিকা বের করে। হ্যাঁ, এটাই তো সেই অর্কের ছবি ছিল। তার আরও মনে পড়ে যায় সেই ছেলেটার কথা। সে তার বাসায় কাজ করতো, যে তাকে ভালোবেসে প্রস্তাব দিয়েছিল, আর তারপর সেই লজ্জা আর ঘৃণায় তার সামনে কাঁদতেও পারেনি। বরং অরণি তাকে চড় মেরে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সে অর্ক এখানে কিভাবে? আরশাদ সাহেবও জানতে পারে সবটা। রাতে ঘুম হয় না অরণির। মনে মনে বলে, ও কি করে এত বড় কিছু হয়ে গেল? আমি তো বলেছিলাম ও কিছুই করতে পারবে না। আমি তো বলেছিলাম সে আমার যোগ্য না, কিন্তু অর্ক পেরেছে। সে সব কিছু অর্জন করেছে 3 বছরের ভিতরই। অরণি যেন কনফিউশন দূর হয় না। অর্ক এখন সফল বিজনেসম্যান। বিজনেস মিটিংয়ে তাকে ইনভাইট করা হয়, তবে সে খুব কম দামি কাপড় পরে সেখানে আসে। দারোয়ানও এত কম দামি পোশাক পরে না। অনেকে অনেক কিছু বলে, কিন্তু অর্কের তাতে কিচ্ছু যায় আসে না। অর্ক ইনবক্সে আসে একটি মেল। বিজনেসম্যানদের জন্য একটি 5 হোটেলে ইনভাইট করেছে। অর্ক ভাবছে যাবে কিনা। এত বড় জায়গা, এত নামি মানুষ, সে কি মানায়? আলভি বলে, কিন্তু আমার যে মনে হয় আমি সেখানে মানানসই না। আপনি যাবেন, সবাইকে দেখিয়ে দিবেন আপনি একজন সফল মানুষ। আপনিও পারবেন। আজ আমাদের কোম্পানিতে কাজ করে শত শত ছেলে যারা বেকার ছিল তারা এখন কর্ম করছে। আচ্ছা, যাব তাহলে। অর্ক সিদ্ধান্ত নেয় সে যাবে। তারপর আশরাফ সাহেবের অফিসে এসে সাব্বির রহমান। সে একসময় আশরাফের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল। আশরাফের কোম্পানি একবার সাব্বিরের কাছে টেন্ডার নেবার সময় হেরে যায়। আশরাফ তা মেনে নিতে পারেনি। এই জন্য সাব্বিরকে মিথ্যে মামলায় জেলে পাঠিয়ে দেয়। সে তার কোম্পানির আগের ম্যানেজারকে খুন করিয়ে সাব্বিরের ওপর চাপিয়ে দেয়। ফলে সাব্বির 10 বছরের জন্য জেল খেটে আসে। আজকে সকালটা ছিল শান্ত। গ্লাস জানালার ওপর সূর্যের আলো ঢুকেছিল আশরাফ সাহেবের কনফারেন্স রুমে। বসেছিলেন তিনি নিজের অফিস চেয়ারের চা হাতে। কাগজপত্র সরিয়েছিল টেবিলে, আর একপাশে দাঁড়িয়েছিল নতুন ম্যানেজার জামির। আজ বিকেলে ক্লায়েন্ট মিটিং আছে স্যার। আশরাফ গম্ভীরভাবে মাথা নেড়ে বলে, সব ঠিকঠাক রাখবে, ছোটখাটো ভুলের জায়গা নেই। কিন্তু তখনও দরজার সামনে দাঁড়িয়ে থাকা রিসেপশনালিস্ট হড়বড় করে আসা পায়ে ছুটে আসে। চোখে ছিল আতঙ্ক। স্যার, একজন এসেছেন, নাম বললেন সাব্বির রহমান। মুহূর্তে আশরাফ সাহেবের মুখের চা থেমে গেল। গলার নিচে গলা কাঁপানো নিঃশ্বাস আটকে দিল সবকিছু। তুমি কি বললে? সাব্বির রহমান স্যার, সে নিজেকে আপনার পুরনো পরিচিত বলছেন। এক মুহূর্তে নিস্তব্ধতা ভেদ করে দরজায় নিজের মতো করে খুলে গেল। গাঢ় নীল শার্ট, চাপা চোখ, মুখে পুরনো সেই বিষাক্ত হাসি নিয়ে এক ব্যক্তি ঢুকে কনফারেন্স রুমে। মাথা উঁচু করে এক সময়কার অন্ধকার জীবনের বোঝা বহন করে আসা চেহারাটা যেন অনেক বেশি ভারী, কিন্তু তার চোখে ছিল আগুনের মতো তীক্ষ্ণ প্রতিশোধ। তুমি এখানে? প্রশ্নটি করে আশরাফ দাঁড়িয়ে পড়লেন চেয়ারে। ইয়েস পার্টনার, আমি এসেছি। তুমি তো... আশরাফ কিছু বলতে চাইলে সাব্বির থামিয়ে দেয়। আমি তো জেলে ছিলাম 10 বছর। আর প্রতি রাতে ঘুমে আমি শুধু একটাই মুখ দেখতাম, তোমার মুখ। আর আজ সেই স্বপ্ন থেকে বেরিয়ে এসেছি, বাস্তবে এসেছি তোমার চোখের সামনে। আশরাফ এবার কড়াভাবে বলে, তোমার সাহস তো কম না। কি চাও আর কিভাবে এসেছো? সাব্বির একটু হেঁটে তার টেবিলের দিকে এগিয়ে ধীরে ধীরে বলে, সাব্বির, তুমি বিজনেস জেতার জন্য সবকিছু করতে পারো। তুমি ভেবেছিলে আমি ভেঙে গেছি, হার মেনে নিয়েছি। না পার্টনার, আমি ফিরে এসেছি শুধু একটা কাজ করতে, তোমার সাম্রাজ্যটা আমার পায়ের নিচে আনতে। তুমি একটা খুনি। তুমি আমার ম্যানেজারকে খুন করেছিলে। না আশরাফ, তুমি করেছিলে খুনটা, শুধু দায়টা চাপিয়ে দিয়েছিলে আমার উপর। তুমি ভাবছো কেউ জানে না। আমি জানি খেলা এখনো শেষ হয়নি বস। এবার তোমার ধ্বংস কেউ আটকাতে পারবে না। সাব্বির কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। আশরাফ ভয় পেয়েছে। সে কি করবে বুঝতে পারে না। রাজধানীর অভিজাত হোটেল ইন্টারন্যাশনাল গ্র্যান্ড প্যালেস। দুর্লভ এক সন্ধ্যায় আয়োজন। পুরো হলরুম জুড়ে ঝলমলে ঝাড়বাতি, সুগন্ধি মোমবাতি। আলোর নিচে ঘুরছে শহরের সবচেয়ে নামি দামি শিল্পপতিরা, বিনিয়োগকারীরা, মিডিয়া ব্যক্তিত্ব।
এবং রাজনীতিবিদরাও। আজকে অনুষ্ঠানের ইনভেশন ইন বিজনেস, বাংলাদেশের কর্পোরেট জগতের সবচেয়ে সম্মানজনক বিজনেস অ্যাওয়ার্ড নাইট। এবং আজকের মধ্যমণি, যাকে ঘিরে এত উত্তেজনা, সোলার হোপ গ্রুপের সিও নামটা এখন শহরের প্রতিটি কর্মরূপে ক্যানভাসের সাফা অর্ক রহমান। একই সময় অরণি প্রস্তুতি হচ্ছিল তার ঘরে। পরনে সিলভার আই স্লিপ গাউন, কানে হীরার দুল, ঠোঁটে লাল লিপস্টিক। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখে ঠোঁটে এক টুকরো তৃপ্তির হাসি নিয়ে বলে, আজ সবাই তাকাবে আমার দিকে। মাথার ভিতরে একটাই চিন্তা, ফারহান আজও হয়তো থাকবে, তাকে ইগনোর করব এবং আজ সবাই দেখবে আমি কাকে পছন্দ করি। তবে সে জানতো না আজ যে মানুষটিকে সে দেখতে পাবে তাকে চিনবে ঠিকই, কিন্তু নিজের মনকে চিনতে পারবে না। সন্ধ্যা হয়, হলরুমে একে একে প্রবেশ করছে সবাই। চারপাশে হালকা জ্যাজ মিউজিক, পোস্টাররা স্টেজে প্রস্তুত, মিডিয়া ব্যস্ত লাইভ আপডেটে। একসময় মাইকে ঘোষণা আসে, Ladies and gentlemen, introducing the man who has transformed the future of clean energy in Bangladesh, the CEO of Solar Hope Group, Mr. Orko. হঠাৎ ঝলসে ওঠে ক্যামেরাম্যানের ফ্ল্যাশ। স্টেজের কর্নার থেকে এক ঝলক আলোয় দেখা যায় অর্ককে, একজন দীর্ঘদেহী সুগঠিত পুরুষ, পরনে সাদা শার্ট, নেভি ব্লু থ্রি পিস স্যুট আর হাতে সোনালি ঘড়ি। চোখে মুখে দৃঢ়তা, হাঁটার ভঙ্গিমায় আত্মবিশ্বাস, ঠোঁটের কোণে ক্ষীণ এক ঠান্ডা হাসি। অর্ককে দেখতেই অরণি থমকে যায়, হাত থেকে ওয়াইনের গ্লাস কাঁপে। সে বিশ্বাসই করতে পারে না এটা কি সত্যি সেই অর্ক, সেই কাজের ছেলে অর্ক, যাকে একসময় তার পরিবার সবার মতো গালমন্দ করত। একে সেই অর্ক যে ছেলেটা সে ঘৃণা করত, অপমান করত, প্রকাশ্যে অপদস্থ করত। সেই ছেলেটা আজ দেশের সবচেয়ে আলোচিত তরুণ ব্যবসায়ী। সব ক্যামেরা এখন অর্কর দিকে, সবচেয়ে ধনী কোম্পানির নাম আজ তার সঙ্গে জড়িয়ে। অরণির গলা শুকিয়ে আসে, তার চোখে শুধুই অবাক, বিস্ময় আর অস্পষ্ট অনুশোচনা। সে চুপচাপ অর্কের দিকে এগোয়, হাজারো মানুষের ভিড়ে পার হয়ে অবচেতনভাবে তার পা সামনে এগোয়। মনে মনে সে ভাবে, একটা বার কথা বলি, পুরনো স্মৃতির কথা বলি, সে কি মনে রেখেছে সেসব? অরণি কথাগুলো ভাবছে। অর্ক এক কোণে দাঁড়িয়েছিলেন সাংবাদিকদের ঘিরে, তার প্রশ্নের ভিড়ে হালকা হাসি দিয়ে কথা বলছিল। কিন্তু হঠাৎ তার চোখ পড়ে একজনের দিকে। সে অরণি, হ্যাঁ সেই অরণি যে একসময় তাকে অবহেলার চূড়ায় তুলেছিল, অপমান করতে প্রতিটা মুহূর্তে। সে আসছে অর্কর দিকে। অর্ক চোখ নামিয়ে নেয়, চোখে মুখে কঠোরতা, তার চোখে এখন অতীতের কোনো চিহ্ন নেই, শুধু ঠান্ডা অভিমানের ছাপ। অরণি কাছে এসে দাঁড়ায়, একটু কাপা গলায় বলে, অর্ক তুমি? অর্ক কিচ্ছু বলে না। অরণি আবার বলে, অর্ক আমি জানতাম না তুমি এত দূর চলে এসেছো। আমি সত্যি অবাক। তোমার চেহারাটা কিন্তু বদলায়নি, তবে তোমাকে আগের থেকেও বেশ সুন্দর লাগছে। অর্ক ধীরে ঘুরে তাকায়, ঠোঁটে ক্ষীণ হেসে বলে, জি ম্যাম, আপনার চেনা অর্ক তো ছিল এক গরিব চাকর, তাই না? আমি তখন ভুল করেছিলাম, আমি জানতাম না তুমি এত বড় হবে। আজ আমি গর্বিত যে আমার বাড়ির কাজে লোক দেখিয়ে দিয়েছে সে কত বড়। গর্ব সেটা তো তখন দেখাওনি, যখন আমার মা মারা যাওয়ার পরও তোমার মা আমাকে থালা ছুঁড়ে মেরেছিল, যখন আমি জ্বরে পড়েছিলাম আর তোমরা বলেছিলে গরিবের আবার অসুস্থতা কিসের, মনে আছে অরণি ম্যাম? অরণির চোখ ছলছল করে, সে আবার বলে, আমি তখন অন্যরকম ছিলাম, আমি বুঝিনি তুমি এত গভীর ছিলে। 2-3 বছর তো পার হয়ে গেছে। অর্ক এবার এক ধাপ এগিয়ে চোখে চোখ রেখে বলে, তুমি আমাকে চিনেছিলে না অরণি, আজ আমি আলোয় দাঁড়িয়ে আছি বলে কাছে আসছো, কিন্তু যে অন্ধকারে আমি বেড়ে উঠেছি সেখানে তোমরা কেউ ছিলে না। আজ তোমার চোখে আমি সফল, কিন্তু সেই অর্ক যে নীরবে রাত্রির পর রাত্রি নিজের ভবিষ্যৎ গড়েছে, সে অর্ক আর কারো প্রয়োজন বোঝেনি। অনার কিছু বলতে পারে না, গলার কাছে দলা পাকানো কান্না। অর্ক ধীরে ঘুরে যেতে যেতে বলে, যাকে তুচ্ছ করেছিলে আজ তাকেই ছুতে চাও? দুঃখিত অরণি, তুমি আজও আমাকে হারিয়েছ। অরণি থমকে দাঁড়িয়ে থাকে। চারপাশের আলো ঝলমলে পরিবেশ হঠাৎ অস্পষ্ট হয়ে আসে। তার চোখে শুধুই সেই অর্ক যাকে সে হারিয়ে ফেলেছে চিরতরে। কোনো ব্যান্ড বোঝে পেছনে, কোনো লাইট ঝলকাচ্ছে স্টেজে, কিন্তু তার ভেতরের ভাঙন, অপরাধ বোধ আর হেরে যাওয়া যন্ত্রণা তাকে নিঃশব্দে গ্রাস করে। এমন সময় স্টেজে অর্ককে ডাকা হয়, তার পেছনে সফলতার গল্প শুনবে সবাই। অর্ক স্টেজে আসে, মাইক হাতে দাঁড়িয়ে বলে, আমার পরিচয় দেবার মতো কিছুই নেই। একজনের বাড়িতে কাজের লোক হিসেবে থাকতাম। আমার মা সে বাড়িতে কাজের কাজ করত, সকাল ভোর থেকে রাত 12টা অবধি কাজ করত। আমার মা সে বাড়িতে অসুস্থতায় মারা যায়, কেউ তার গায়ে স্পর্শ অবধি করেনি, বরং শুনেছিলাম কাজের মহিলা মরছে, লাশ ড্রেনে ফেলে দিয়ে আয়। কষ্টে বুক ফেটে গিয়েছিল আমার। সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম বড় আমাকে হতেই হবে। উন্মুক্ত স্কুলে
ভর্তি হই। ক্লাস না করলেও পড়াশোনা চালিয়ে গেছি ঠিকই। বাড়িতে মায়ের জায়গাতে কাজটা আমার দেওয়া হয়। গরু খাটান খেটেছি আমি। প্রতিদিন নির্যাতন হয়েছি সে বাড়ির স্যার ম্যাডামদের কাছে। অসুস্থ হয়ে পড়ে থাকলেও আমাকে লাথি মেরে উঠিয়ে কাজ করিয়ে নিয়েছে। সব ঠিক ছিল। জীবনের চরম পর্যায়ে গিয়েছিলাম হয়তো। সে বাড়িতে সুন্দরী একটি মেয়ে থাকতো, বাড়ির মালিকের মেয়ে। দেখতে সুন্দরী, মন আমার ব্যাকুল। মেয়েটাকে ভালোবেসে ফেলি। মেয়েটা আমাকে দিয়ে তার জুতো, জামা, এমনকি তার বাথরুমও পরিষ্কার করিয়ে নিয়েছে। ভালো থাকার বদলে গালমন্দ বেশি শুনেছি। কাজের ছেলে হয়ে একদিন সেই মেয়েটাকে ভালোবাসার কথা বলেছিলাম। ব্যাস, সেদিন আমাকে সবাই অনেক মারে। হাত মুখ সারা গা ফেটে রক্ত বের হয়। সেই মেয়েটি বলেছিল আমার কোনো যোগ্যতা নেই তাকে ভালোবাসার। ভালোবাসতেও যোগ্যতা লাগে, হয়তো সেই যোগ্যতার নাম টাকা। আজ আমি সেই যোগ্যতা অর্জন করেছি। মেয়েরা আমার পিছনে ঘোরে। সেদিন বাড়ি থেকে বের না করে দিলে আজ আমি এত দূরে আসতে পারতাম না। এজন্য আমার সফলতার পিছনে একজন নারীর অবদান বেশি। কথায় আছে না, প্রত্যেক পুরুষের সফলতার পিছনে কারণ থাকে একজন নারী। আমার বেলাতেও সে। যদি সেই পরিবার, সেই নারীটা আজকে এসব দেখে, তাহলে তাকে ধন্যবাদ জানালাম। অর্কগুলো কথাগুলো বলে তার বক্তব্য শেষ করে। এরপর অনুষ্ঠান থেকে বের হয়ে যায়। অরণি কখন যে কেঁদে ফেলেছে বুঝতেই পারেনি। শুধু অরণি নয়, সেখানে থাকা প্রত্যেকটা মানুষ। টিভির সামনে বসা আশরাফ সাহেবের প্রতিবারও কেঁদে ফেলেছে, কিন্তু এখন কেঁদেই বা কী লাভ? মাঝরাত, ঢাকা চট্টগ্রাম হাইওয়ের এক নির্জন মোড়। ঘুটঘুটে অন্ধকার ছড়িয়ে ছিটিয়ে থাকা সাদা ধোয়া, আগুনের লেইহান শিখা আর পুড়ে যাওয়া প্লাস্টিক লোহার গন্ধে বাতাস ভারী। চারিদিকে শুধু বিস্ফোরণের শব্দ আর জ্বলন্ত ট্রাকের কঙ্কাল। 30 কোটি টাকার মাল 40টি বিশাল কাভার্ড ভ্যান ভর্তি হয়ে রওনা দিয়েছে চট্টগ্রাম বন্দরের দিকে। মালগুলো ছিল ইম্পোর্টের কোম্পানিক্যাল সোশ্যাল প্ল্যান্ট যন্ত্রাংশ এবং কয়েকটি দামি মেশিনারি, যা আশরাফ আর আগামী 3 বছরের সবচেয়ে বড় প্রজেক্ট চালিকা শক্তি। কিন্তু সবই শেষ। চারিদিকে শুধুই ধ্বংস। আগুনের তাপে হাইওয়ের পিচ পর্যন্ত গলে গিয়েছে। বিস্ফোরণে উড়ে গিয়েছে ট্রাকের ছাদ। একটি ট্রাক তো প্রায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ঘটনার ভয়াবহতায় ফায়ার সার্ভিস, পুলিশ, এমনকি সেনাবাহিনীর বিশেষ টহলও ছুটে এসেছে। কিন্তু এর মধ্যেই আগুনের ছায়া আলোয় একজন মানুষ দাঁড়িয়ে অদ্ভুত এক প্রশান্তিতে। তার হাতে ধরা সিগারেটের ঠোঁটে চাপা ছিল ক্ষীণ হাসি। ছিল সাব্বির রহমান। সে 10 বছর জেলে ছিল, যাকে মিথ্যে খুনের মামলায় ফাঁসিয়ে দিয়েছিলেন আশরাফ হোসেন। সে ফিরে এসেছে। আর তার প্রথম আঘাত এতটাই শক্তিশালী যে আশরাফ ইন্ডাস্ট্রিজের ভিত কেঁপে উঠবে। সাব্বিরের সঙ্গে ছিল 4 জন বিশেষ প্রশিক্ষিত লোক, যারা একসময় কন্ট্রাক্ট ব্লাস্ট টিম হিসেবে কাজ করত। এখন তারা সাব্বিরের জন্য আগুনের খেলা খেলতে প্রস্তুত। প্রতিটি ট্রাকে সাবধানে লাগানো হয়েছিল সময় নির্ধারিত বোমা। বোমায় বিশেষ কেমিক্যাল ফুয়েল ব্যবহার করা হয়েছিল, যাতে ছোট্ট স্পার্ক থেকেই ভয়াবহ বিস্ফোরণ হয়। সবকিছু এত নিখুঁতভাবে করা হয়েছিল যে কারোর মনে সন্দেহ হবার উপায় নেই। পেছনে লাল আলো জ্বলছে, পুলিশ, সাইরেন, মিডিয়া পৌঁছে গেছে, তবুও সাব্বিরের মুখে কোনো ভয় নেই। সে এক পা এগিয়ে ধ্বংসস্তূপের মাঝে। আগুনের আভায় তার চোখে স্পষ্ট দৃঢ়তা। সে বলে, শুরু একে একে সবকিছু নিয়ে নেব। আশরাফ, তুমি যেভাবে আমার জীবনটা শেষ করেছিলে, আমি সেভাবেই তোমার জীবন সাম্রাজ্যটা পুড়ে ছাই করে দেব। সাব্বিরের চোখে একটুখানি বিজয়ের হাসি। সকাল 7টা। চিরাচরিত সময়ের আগে আশরাফ হোসেনের অফিসে হাজির। আজ তার একটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হবার কথা ছিল চায়নার এক কোম্পানির সাথে। কিন্তু হঠাৎ ম্যানেজার দৌড়ে এসে বলে, ভয়াবহ খবর, আমাদের সব ট্রাক আগুনে পুড়ে গেছে। আশরাফ উঠে দাঁড়িয়ে চিৎকার করে, কি বলছো তুমি? কই গেল মালগুলো? কিভাবে হলো? সব ব্লাস্ট হয়েছে। পেট্রোল বিস্ফোরণ। ফায়ার সার্ভিস বলেছে বোমা লাগানো হয়েছিল, কেউ ইচ্ছা করে করেছে। কি? স্যার, সব টিভি চ্যানেল কভার করেছে। এটা আপনার কোম্পানির নাম এখন লাইভে স্টক প্রাইস করতেছে। আশরাফ মুহূর্তেই চুপ হয়ে যায়। সে চেয়ার ধরে বসে পড়ে। হঠাৎ কানে বাজে ফোনের রিং। একটা অচেনা নাম্বার। রিসিভ করেছে। হ্যালো। ওপাশ থেকে কাপা গলায় ভেসে আসে পরিচিত কণ্ঠ। সাব্বির, কেমন আছো পার্টনার? আশরাফ অবাক, চিৎকার করে, তুই সাব্বির? সাব্বির, হ্যাঁ আমি। আগুনটা কেমন দেখলে? ভালো লাগছে তো? এটা তো শুরু মাত্র। আশরাফ, এবার তোমার ধ্বংসের পালা। তুই কি চাস? আমি চাই তুমি সেও হও, তুমি কাঁদো, তুমি বোঝো প্রতিশোধ কাকে বলে। তুমি আমাকে যে রাতে দিয়েছিলে জেলের ভিতরে, এবার আমি তোমার জীবনটাকে সেরকম অন্ধকার করে দেব। সাব্বির, আমি ছাড়বো না তোকে। তুমি এক সময় বলেছিলে জীবনটা খেলা, এখন সেই খেলায় আমি কুইন মুড করলাম পার্টনার।
কল কেটে যায়। আশরাফ সাহেব বুকে হাত দিয়ে বসে পড়ে, মাথার মধ্যে ঘরে 30 কোটি টাকার ব্যাংক লোন, যেন সব কিছু তার এবার হারাতে হবে। এসব ইনভেস্টররা এই ডিলে টাকা ঢেলেছিল, এগুলো বিক্রি করলেও 60 কোটি টাকা হবে। এই 60 কোটি টাকা এখন কিভাবে জোগাড় হবে? বেশ কয়েকদিন ধরে আশরাফ ভিলাতে নানান সমস্যা দেখা দিচ্ছে। ইনভেস্টররা বাড়িতে আসছে, ব্যাংক থেকে চাপ দিচ্ছে টাকার জন্য। সবকিছু মিলিয়ে পুরো বাড়িটা থমথম করছে। কিন্তু এর ভিতরে অরণি নেই, সে অর্ককে নিয়ে ভাবনাতে ডুবেছে। বিজনেস পার্টির সেই রাতটার পর অরণি অর্ককে দেখে অবাক হয়েছে। এদিন অরণির চোখের সামনে যেন নতুন এক মানুষকে দেখেছিল, যার মুখে একসময় ছিল ধুলি মাখা মলিন জামা, নিঃশব্দ কাজের ছেলে। সেদিন তার চোখে ছিল আত্মবিশ্বাস, ঠোঁটে কঠিন নিষ্ঠুর এক হাসি, আর সেই হাসি কাঁপিয়ে দিয়েছিল অরণির বুক। অর্ক আজকের সোলার গ্রুপের সিও। অরণি ভেবেছিল সেদিন হয়তো কথা বলবে, সামান্য কিছু ব্যাখ্যা দিবে, কিন্তু অর্ক নিউজে সবকিছু জানিয়ে দেয়। সেখানে থাকা সবাই কেঁদেছিল। অরণি বুঝতে পারেনি সেও কেঁদে ফেলেছে, তবে অর্ক অরণির দিকে ফিরেও তাকায়নি, যেন সে অর্কের সামনে দাঁড়িয়ে থাকা একটা বাতাস মাত্র। সেই রাত থেকে একটা অদ্ভুত হাহাকার বাসা বাঁধে অরণির ভিতর। ঘুম ভাঙে মাঝরাতে, ঘুম আসে গভীর রাতে। আয়না নিজের চোখে ক্লান্তি দেখে, আর যতই সে নিজেকে বোঝাতে চায় অর্ককে নিয়ে ভাবা উচিত নয়, ততই যেন অর্কের মুখের আরও পরিষ্কার হয়ে ভেসে ওঠে তার চোখের সামনে। ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিলেন রত্না, পাশের সবাই গায়ে লিয়ে বসে আছে অরণি। মন খারাপ এক চাহনিতে জানলার দিকে তাকিয়ে থাকে। রত্না লক্ষ্য করলেন মেয়েটা কিছুদিন ধরে খুব চুপচাপ। একসময় কৌতূহলে বলেই ফেললেন, তোর মন খারাপ কেন রে? এত চুপচাপ কেন তুই? না তো মা, কিছু না। সবচেয়ে বড় কিছু নাগুলো এইরকম চুপ করে মুখের ভেতর থেকে বের হয়। তুই কি অর্ককে নিয়ে ভাবছিস? মায়ের মুখে অর্কর নাম শুনে অরণি চুপ হয়ে যায়, ভেতরে যেন কেউ কাটা বিধিয়ে দেয়। মা, তুমি জানো সব? অর্ক ছোটবেলা থেকে অন্যরকম ছিল, কারও ক্ষতি করেনি। আমরা যখন ওকে চাকরের মতো ব্যবহার করতাম, বাড়ির পোষা কুত্তার থেকেও খারাপ আচরণ করতাম, বকা দিতাম, সেই ছেলেটা কোনো দিনও মুখের শব্দ পর্যন্ত করেনি। হয়তো তার বদদোয়াতে আজকে আমাদের পরিবারে খারাপ অবস্থা নেমে আসতে যাচ্ছে। আমি খুব খারাপ আচরণ করেছি মা ওর সাথে। সেটাও বুঝেও বলতো তেমন কিছু হয়নি ম্যাম, মানে সে সব মেনে নিত। আজ যে ছেলেটা কোটি টাকার মালিক, তাকে দেখে আমার গর্ব হয়, কিন্তু আমাদের অহংকার তখন ওকে শেষ করে দিতে চেয়েছিল। এখন মনে হয় ও চলে গিয়ে ভালোই কাজ করেছে। অরণির চোখ ঝাপসা হয়ে আসে, বুকটা যেন ফেটে যাচ্ছে। আমার এত অহংকার ছিল, আমি তাকে কখনো মানুষ বলে ভাবিনি, অথচ এখন আমি তার চোখে তাকাতেও সাহস পাই না। রত্না চুপচাপ মেয়ের হাতে হাত রাখেন, চোখে ছিল মা হৃদয়ের অপার মমতা। রোকেয়া এলেন, রত্না তাকে কফি দিয়ে বলল, তুমি জানো অর্ক এখন কি হয়ে গেছে? আমাদের বাড়িতে থাকা সেই কাজের ছেলেটা? হ্যাঁ, আছে বিশাল বিজনেস সাম্রাজ্যের মালিক, সোলার হাব গ্রুপের সিইও। রেবেকা বিস্ময়ে চুপ হয়ে গেলেন, কিছুক্ষণ পর বললেন, টিভিতে ওর ইন্টারভিউ দেখছি, প্রথমে চিনতে পারিনি। আমরা তার সাথে বড্ড অন্যায় করছি, মানুষ মনে করিনি, অথচ সেই ছেলেটা টপ বিজনেসম্যান। অরণি কি ওকে নিয়ে ভাবে? রত্না চুপ করে থাকে। অরণির নাম শুনলেই তার বুক কেঁপে ওঠে। আর অরণি, সে তখন বারান্দায় দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়েছিল, চোখে কেবল অর্ক। অরণি অবশেষে সাহস করে ফোন করলো অর্ককে। রিং বাজে, একবার, দুইবার, তিনবার, কিন্তু কেউ ধরল না। অর্কের নাম্বারে মেসেজ করা তার কাছে কোনো বিষয় না, সে নাম্বার পেয়েই কল করেছিল, কিন্তু রিসিভ হয়নি। সেই টানা 2 দিন ফোন করে অর্ককে, বেশিরভাগ সময় ব্যস্ত সিগন্যাল, তারপর আবার কিছুই না। অরণের ভেতরটা যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। যে ছেলেটা সে একদিন অবহেলা করেছিল, আর ছেলেটা তাকে একটুও পাত্তা দিচ্ছে না। অরণি ঠিক করলো সে সরাসরি যাবে অর্কের অফিসে। সে চলেও আসে একদিন। সোলার হোপ গ্রুপের বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে যখন অরণির ওপরের দিকে তাকায়, বুকটা ধরফর করে ওঠে। চোখের সামনে যেন অর্কের সেই দৃপ্ত মুখ ভেসে ওঠে। আমি কথা বলবো, যাই হোক। নিজের মনকে বোঝায় অরণি। সিকিউরিটি থেকে কষ্টে অনুমতি নিয়ে রিসেপশনে গিয়ে দাঁড়ায়। কাকে চান ম্যাম? অর্কের সাথে দেখা করতে এসেছি। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, দেখি সিরিয়াল। নানি, সরি, স্যারের সাথে এভাবে দেখা হবে না, তাছাড়া স্যার এখন বিজি। তাহলে আমি বসে থাকবো? ওয়েটিং লবিতে থাকেন, কিন্তু কখন বের হবে জানি না। অরণি সোফাতে গিয়ে বসলো। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পর অবশেষে অর্ক বেরিয়ে এলো কনফারেন্স রুম থেকে। চারপাশে বিজনেস এক্সিকিউট, সাংবাদিক, সহকর্মীরা ঘিরে আছে তাকে। নতুন প্রজেক্ট নিয়ে জানতে চায় রিপোর্টেরা। মাইক হাতে সবাই ঘিরে রেখেছে। অর্ক কিছু বলতে যাবে, তখনই চোখ যায় সবার পিছনে দাঁড়িয়ে থাকা অরণির দিকে। অরণি এগিয়ে এসে বলল, অর্ক, আমি একটু কথা বলতে চাই তোমার সাথে। অর্ক এক ঝলক তাকায়, তারপর ঠান্ডা স্বরে বলে, আজ ব্যস্ত আছে,
সময় নেই। প্লিজ 1 মিনিট। শোনো, আমার জীবনে এখন গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে, সময় নষ্ট করতে চাই না। পারলে রিসিপশনের নম্বর রেখে যেও যদি সময় পাই। তারপর কোনো কথার অপেক্ষা না করে অর্ক চলে যায়। অরণি নির্বাক দাঁড়িয়ে থাকে। পেছনে কয়েকজন অফিস কর্মী বলতে শুরু করে, উনি না স্যারের সে ভালোবাসার মানুষ ছিল। স্যার গরিব টাকায় তখন না করে দিয়ে স্যার যখন টাকার মালিক হলো তখন এসেছে পাত্তা নিতে। এসব শুনে অরণির বুকটা কেঁপে ওঠে। সে চোখের জল চেপে দ্রুত বেরিয়ে আসে বিল্ডিং থেকে। রাতে জানলার পাশে দাঁড়িয়ে অরণি নিজের সাথে লড়াই করে। আমি কি ওকে ভালোবেসে ফেলেছি, নাকি আমি কেবল অনুশোচনায় ভুগছি? কিন্তু যখন তাকে দেখি আমার বুকের ভেতরটা কেমন হাহাকার করে ওঠে। অন্যায় বোধ থেকে কি ভালোবাসাও তৈরি হয়? তার চোখে বারবার ফিরে আসে অর্কের ঠান্ডা মুখ, অবহেলা চোখে নির্বিকার কণ্ঠ। চোখের সামনে ভাসতে থাকে অর্কের সব কিছু। বৃষ্টির ভেতরে ছেলেটার সারা রাত তার গাড়ির কাঁধা ধুয়েছিল, খাদাওয়ালা জুতো কাপড় সব পরিষ্কার করে দিয়েছিল। এসব ভেবে অরণির গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সে নিজেই বলে, আমি বলেছিলাম ভালোবাসা পেতে হলে নিজের যোগ্যতা থাকতে হয়। আজ আমি বুঝি তুমি সেই যোগ্যতায় পৌঁছে গেছো, আর আমি পড়ে আছি ফুলের ধ্বংসস্তূপে। পরদিন বিকালে অর্ক গাড়ি নিয়ে বেরিয়ে আসে অফিস থেকে। সামনের রাস্তায় দাঁড়িয়ে আছে অরণি। চোখে চোখ পড়লো, কিন্তু অর্ক কাজ তুলে গাড়ি চালিয়ে চলে যায়। অরণ শুধু তাকিয়ে থাকলো তার চলে যাবার পেছনে। তার ভেতরে আবার সেই শব্দ, ভালোবাসা এখন শুধুই একতরফা পিছুটান। আশরাফ অফিসে আসতেই ম্যানেজার জামির হাজির। স্যার, আমি আজ সকালে ইনভেস্টদের লিস্ট বের করছি। ট্রাকের মালামালের মধ্যে যাদের পণ্য ছিল তাদের মোট ড্যামেজ ক্লাইম দাঁড়াবে 50 কোটি টাকা। এছাড়া ট্রান্সপোর্ট, ইন্স্যুরেন্স আর স্টোরেজ হিসাব মিলে পুরোটা 60 কোটির বেশি। আশরাফ যেন শুনে না, সে শুধু কপালের ঘাম মুছে বলে, ইন্স্যুরেন্স তো করা ছিল। দুঃখিত স্যার, যেই ফাইলটা আপনি সাইন করেননি ওই ইন্স্যুরেন্স পলিসি অ্যাক্টিভ হয়নি। ট্র্যাক ছাড়া আগে ফাইনাল ভেরিফিকেশন সাইন লাগত, সেটা হয়নি। মানে ইন্স্যুরেন্সই ছিল না? আমি মাথা নিচু করে থাকে, কিছু বলতে পারে না। কিছু সময় পর বলে, এখন ইনভেস্টরদেরকে টাকা দিতে হবে। আপনার অ্যাকাউন্টে এখন 19 কোটি আছে, কিন্তু তাতে কিছু হবে না, ব্যাংকেও ফান্ড কম। আশরাফ দাঁড়িয়ে উঠে হাঁটতে শুরু করলো পাগলের মতো। এখন কি করা যায়? ব্যাংকে লোন বিস্ফোরণ ডিফল্টের কারণে এখন ব্যাংক কোনো রিস্ক নিতে চাচ্ছে না। আমাদের প্রস্তাবের তারা আগ্রহ দেখায়নি। আমি চেষ্টা করেছিলাম। তাহলে আমি কি করব জমির? আমি একা কিভাবে সব সামলাবো? স্যার, একটা অপশন আছে। আপনার নারায়ণগঞ্জের যে জমিগুলো নতুন ফ্যাক্টরি প্ল্যান করেছিলেন সেগুলোর কিছু অংশ আপনি নিলামে তুললে ভালো দাম পাওয়া যাবে। অন্তত 30 থেকে 35 কোটি আসবে। ইনভেস্টদের টাকাও কিছুটা শোধ হবে। আমার বিজনেসের হার্টফিট গোটা কেটে দিতে বলছো জামির? আমি কিভাবে সব হারাতে দেব? স্যার, আপনি সব হারাবেন না, অন্তত সময় পাবেন, বাকিটা আবার গুছিয়ে নিতে পারবেন। চুপচাপ বসে পড়ে আশরাফ। কি করবে বুঝতে পারে না। একটার পর একটা ফোন আসছে। ডিস্ট্রিবিউটর, পার্টনারশিপরা সবাই কল করছে। আশরাফ সাহেব, আমাদের পণ্য পুড়ে গেছে। আপনি এখনও এক্সপ্লেনেশন দেন, টাকা কবে ফেরত দেবেন? নাহলে আমরা মামলা করব, আপনার কোম্পানির বিরুদ্ধে ক্লাস অ্যাকশন ফাইল করব। আমাদের 10 জন একসাথে আদালতে যাব। ফোন নামিয়ে ফেলে দেয় আশরাফ। নিজেকে আয়নায় দেখে, চোখ লাল, চেহারায় আতঙ্ক। এই লোকটা এতদিন ভাবতো আমি দেশের টপ বিজনেসম্যান, আর আজ একটা দুর্ঘটনায় যেন সব কিছু শেষ। সব পেরিয়ে বিকাল আসে। জামির হন্তদন্ত হয়ে অফিসে ঢোকে। স্যার, আরেকটা দুঃসংবাদ। সাব্বির সে আপনার কোম্পানির কয়েকজন টেকনিক্যাল অফিসারদেরকে কিনে ফেলেছে। সে আপনার এক্সপোর্ট রিপোর্ট, কিছু গুরুত্বপূর্ণ লাইসেন্স ফাইল, এমনকি আপনার ট্র্যাক্স ফাইল ডেটা বিক্রি করে দিয়েছে সাব্বিরের কাছে। সে এসব মিডিয়াতে মিথ্যাভাবে ছড়াচ্ছে। কি বলছো সাব্বির? হ্যাঁ স্যার, জাস্ট বিজনেস মিডিয়া নামে একটা নতুন রিপোর্ট বলা হয়েছে আশরাফ গ্রুপের ভিতরে দুর্নীতির স্রোত, ইনভেস্টদের সাথে প্রতারণা, এসব ছাপানো হয়েছে। সে আমার পিছনে লেগে আছে, কারণ আমি তার ফিউচারে বাধা হয়ে দাঁড়িয়েছিলাম। আমি জানি সে আমার সব কিছু ধ্বংস করতে চায়। স্যার, এটা থামাতে না পারলে আপনি আইনগত দিক থেকেও বড় সমস্যায় পড়বেন। আর কিছু জানো? সাব্বিরের পুরনো সাপ্লায়ার কোম্পানির সাথে কন্ট্যাক্ট করেছে। তারা এখন থেকে আপনার কোম্পানিকে মাল সরবরাহ বন্ধ করবে বলে জানিয়েছে। তারা এখন সোলার হোপ কোম্পানির সাথে কাজ করবে। আশরাফের কপালে ভাঁজ পড়ে, গায়ের ঘাম জামা ভিজিয়ে দিচ্ছে।
ঠোঁট শুকিয়ে গেছে, তার মাথার মধ্যে বাজছে সাব্বির, তুই কি আমার শেষ করেই ছাড়বি? ছুটির পর সবাই চলে গিয়েছে, অফিস ফাঁকা। আশা চেয়ার থেকে উঠে জানলার ধারে গিয়ে দাঁড়ায়। ঢাকার আলো ঝলমল শহরটা দেখে মনে হয় সব আগের মতোই আছে, কিন্তু কিন্তু তার ভেতরের শহরটা আজ ধ্বংসস্তূপ। মনে পড়ে যখন প্রথম ছোট্ট একটা ট্রেডিং কোম্পানি খুলেছিল, তখন রাত জেগে কাজ করতো, নিজের স্বপ্ন নিয়ে ভাবতো। আজ এত দূর এসে যখন সে দাঁড়িয়েছে, তখন যেন এক ঝড় এসে সব কিছু ধুলোর মতো উড়িয়ে নিয়ে যাচ্ছে। তার চোখ বেয়ে অশ্রু পড়ে, নিঃশব্দে ফিসফিস করে, আমি কি সত্যিই হেরে যাচ্ছি? দিনগুলো এক সময় বদলায়, যেমন বদলে গেছে অর্ক। এক সময় যে অর্ক ছিল বড়লোক বাড়ির গরিব কাজের ছেলে, এখন সফল বিজনেসম্যান। দামি গাড়ি, চোখ ধাঁধানো অফিস, ঝকঝকে স্মার্টনেস, সব মিলিয়ে এক অবিশ্বাস্য রূপান্তর। কিন্তু সেই বদলে যাওয়া অর্ককে যখন প্রথম দেখেছিল অরণি, তার নিজের চোখেই বিশ্বাস হয়নি। এই ছেলেটা কি সত্যি সেই অর্ক যে এক সময় আমাদের বাড়িতে কাজ করত, যাকে আমরা কত তাচ্ছিল্য করেছি? শরীরটা কেঁপে উঠেছিল ওর নিজের ভাবনায়। তখনও সে জানতো না এই অর্কই একদিন তার রাতের ঘুম কেড়ে নিবে। সময়টা সন্ধ্যা, সূর্য নেমেছে, বাতাসে একটু শীত শীত ভাব। অরণি নিজের রুমে আয়নায় সামনে বসেছিল, সাজতে ইচ্ছে হচ্ছিল না, মুখটা যেন নিষ্প্রাণ হয়ে গিয়েছিল। হাতে ফোন, স্ক্রিনে অর্কের আপলোড করা একটা ছবি, কালো শুটে দাঁড়িয়ে, চোখে সানগ্লাস, পেছনে একটা বিশাল বহুল গাড়ি। তাকে দেখে অরণের বুকের ভেতর কেমন জানি মোচড় দেয়। নিজে নিজে বলে, অর্ক, তুমি তো আজ অন্য কেউ হয়ে গেছো। রত্না তার মেয়ের এই অবস্থা দেখে বলে, ভাগ্যের কি খেলা, আমরা যাকে এক সময় কাজের ছেলে বলে দূরে রেখেছিলাম, সেই ছেলেটাই আজ আমার মেয়ের স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। পরদিন সকালে অরণি বের হলো একদম নতুন সাজে, পরনে হালকা লেবুর পাতার শাড়ি, হালকা মেকআপ, হাতে ফোল্ডার। অর্কের অফিসে ঢুকে সোজা রিসেপশনের ডেস্কে। আমি মিস্টার অর্কের সাথে দেখা করতে চাই। আজও আপনি? আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে ম্যাম। ও আমাকে চেনে, বলে দিন অরণি এসেছে। রিসেপশনের মেয়েটা অর্কের কাছে যায়। মেয়েটা বলে, স্যার, ম্যাম অরণি আপনাকে দেখতে এসেছেন। বলুন, আমি ব্যস্ত, সময় নেই দেখা করার। মেয়েটা ফিরে এসে কথাটা বলল। অরণির বুকের মধ্যে যেন বাজে ভাবে বাজ পড়ল এটা শুনে। ও আমাকে দেখতে চায় না? সে একা বিড়বিড় করে বলল। অগত্যা মাথা নিচু করে ফিরে যায় অরণি। অরণির দিন দিন অস্থির হতে লাগলো। একের পর এক অর্কের অফিসে যাওয়া, কখনো অজুহাতের মেইল পাঠানো, কখনো বিজনেসের প্রজেক্ট নিয়ে আলোচনা করার ছলে দেখা করার চেষ্টা, সবই যেন উদ্দেশ্য। আমি তোমাকে চাই অর্ক, তুমি আজ আমার অহংকার ভেঙে দিয়েছ। তোমার কাছে আমি মাথা নত করতে রাজি আছি। অরণি সাহস করে অর্কের ফেসবুকে একটা মেসেজ পাঠায়। অর্ক, আমি জানি তুমি এখন অনেক ব্যস্ত, অনেক বড়, তবু আমি কি একটু সময় পেতে পারি কফির জন্য, প্লিজ? অর্ক সিন করে, কিন্তু কোনো উত্তর দেয় না। ওদিকে অর্ক একা বসে থাকে বেলকনিতে, হাতে কফির মাগ, চোখে চোখ দিগন্তে। মনে মনে পড়ছে, তুই ছোট লোক কাজের ছেলে, তোর কোনো যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? কুত্তার বাচ্চা, যা সর সামনে থেকে। অরণির সেই কথা আজ অর্কের কানে বাজে। সে চোখ বন্ধ করে। তুমি ভালোবাসো আমাকে অরণি? আজ যখন আমি কোটিপতি হয়েছি, যখন তোমার চোখে আমি সমাজে মান্যজনক যোগ্যতা অর্জন করেছি বলে ভালোবাসছো না? আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, এখনই না। অর্ক নিজে নিজে কথাগুলো ভাবে, কিন্তু মনের গভীরে অর্ক জানে সে আজও ভালোবাসে অরণিকে। অরণি ছিল তার প্রথম ও শেষ ভালোবাসা। অরণি আবার যায় অর্কের অফিসে। এবার সে নিজে রিসেপশনে বসে অপেক্ষা করে প্রায় 1 ঘন্টা। অবশেষে অর্ক বেরিয়ে আসে। অরণি দৌড়ে অর্কের সামনে যায়, কিন্তু অর্ক চুপচাপ দাঁড়িয়ে থাকে। স্টাফরা ফোন বের করে ভিডিও শুরু করে। তুমি আবার এসেছো? হ্যাঁ, আমি এসেছি। তোমাকে বলার মতো কিছু কথা আছে। তোমার বলার কিছু নেই? না, আছে, শুনতেই হবে। অর্ক চুপ করে থাকে। অরণি এগিয়ে আসে। আমি জানি আমি তোমার অতীতে কষ্ট দিয়েছি। আমার আচরণ, আমার কথা, সব কিছু দিয়েই আমি তোমাকে অপমান করেছি, আর তার জন্য আমি অনুতপ্ত। তুমি জানো অনুতপ্ত হওয়ার মানে কি? আমি জানি, আর জানি তুমি এখন সেই অবস্থানেই পৌঁছেছ, সেটা কেবল তোমার মেধা, তোমার সাহস, তোমার যুদ্ধের ফল। আমি আজ বুঝি ভালোবাসা মানেই শ্রদ্ধা। আমি শ্রদ্ধা করি তোমাকে অর্ক, একটু বোঝার চেষ্টা করো। এতদিন কোথায় ছিল এসব? কোনো কিছু আমার বিশ্বাস হয় না। তুমি কি জানো আমি এখন রাত জেগে তোমার ছবিগুলো দেখি, তোমার নাম উচ্চারণ করেই কাঁদি। তোমার আগের কথাগুলো ভাবলে আরও কষ্ট অনুভব করি। মানুষ কি পরিবর্তন হতে পারে না?
পারে, তবে কখন পরিবর্তন হতে হবে সেটা বুঝে নিতে হয়। অর্ণি কাজ এইবার মুখের মেকআপ লেপটে গিয়েছে। দেখো অর্ক, আমি চাই না তুমি আমাকে ভালোবাসো। আমি শুধু চাই তুমি আমাকে একটা সুযোগ দাও। আমি নিজেকে বদলাতে চাই তোমার জন্য, শুধু তোমার জন্য। অর্ক চোখ নামিয়ে নেয়। তার ভিতরে কান্না, অভিমান, ভালোবাসা সব একসাথে তোলপাড় করছে, কিন্তু মুখে সে বলল, তুমি অনেক দেরি করে ফেলেছো অরণি। তুমি আমাকে ঘৃণা করো? না, আমি তোমাকে ভুলতে পারিনি, এটাই আমার সবচেয়ে বড় দুর্বলতা। অরণির চোখ জলজল করে ওঠে। তাহলে একবার আমায় ধরে রাখো, আমি আর ছেড়ে যাব না। আমি তো আর সেই অহংকারী মেয়েটা নই। আমি এখন শুধু অরণি, তোমার হয়ে যেতে চাওয়া এক মেয়ে। অর্ক এবার একটুও না তাকিয়ে পাশ কাটিয়ে চলে যায়। অরণি দাঁড়িয়ে থাকে সেখানে, চুপচাপ, ভাঙা হৃদয়ে, কিন্তু মুখে একটাই কথা, আমি হাল ছাড়বো না। যতবার তুমি দূরে যাবে ততবার আমি তোমার পিছু আসবো। আমি তো ভালোবেসে ফেলেছি তোমাকে অর্ক। রিসেপশনের মেয়েটা এগিয়ে এসে অরণির পাশে দাঁড়ায়। অরণির প্রতি তার মায়া জাগে। সবাই এগিয়ে এসে অরণির সাপোর্ট করতে থাকে। রাত প্রায় 10টা। টেবিল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা হিসেবের কাগজগুলো জমে উঠেছে স্তূপের মতো। আশরাফ সাহেব কাগজগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখ লাল হয়ে আছে, নিঃশ্বাস ভারী। পুরো ঘর জুড়ে একরকম মৃত্যুর স্তব্ধতা। ম্যানেজার জমির সামনে দাঁড়িয়ে কাপা গলায় বলল, স্যার, সব হিসেব করে দেখা গেছে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 100 কোটি টাকা। আমাদের আর কিছু বাকি নেই, ব্যাংকও লোন রিজেক্ট করেছে। আশরাফ চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিলেন। মাথার ভেতর যেন বাজ পড়ল। তার সারা জীবনের পরিশ্রম গড়ে তোলা সাম্রাজ্য একে একে ভেঙে পড়ছে। জামির আবার বলল, একটা উপায় আছে, আপনি চাইলে আপনার কোম্পানির সম্পত্তি, বাড়ি, গাড়ি, কয়েকটা সাইট এসব নিলামে দিতে পারেন, দামও পাবেন ভালো। আশরাফ এবার উঠে দাঁড়ালেন। তার গলায় ছিল হাহাকার মেশানো রাগ। আমি আমার বাড়ি, আমার কোম্পানি নিলামে তুলবো। আর উপায় নেই, সব নিলামে তুললেও ইনভেস্টরদের টাকা শোধ করতে পারবেন, আপনার সম্মান হয়তো রক্ষা পাবে। আশরাফ চুপচাপ জানালার দিকে তাকিয়ে রইলেন। বাইরে ঘোর অন্ধকার। মনে হচ্ছে সেই অন্ধকার যেন তার জীবনের প্রতিটা কোণায় ঢুকে গিয়েছে। সে বলে, বেশ, জানিয়ে দাও সবাইকে, 2 সপ্তাহের ভিতর ব্যবস্থা করো। 2 সপ্তাহ পর শহরের সবচেয়ে বড় কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে সেই বহুল প্রতীক্ষিত নিলামের অনুষ্ঠান। আশরাফের বাড়ি, জমি, বিল্ডিং, গাড়ি, কোম্পানির শেয়ার সব উঠে আসছে নিলামে। মিডিয়া, সাংবাদিক, বিজনেস ফোরাম সবাই এসেছে। সাথে এসেছে আশরাফের পরিবারও। এই পরিবার একদিন এতটা বড় ছিল, আজ তারা হয়েছে হাঁটছে সব কিছু। যেন পুরো শহরের চোখে একটা নাটক চলছে। রত্না, রেবেকা বেগম, অরণি, আশরাফ সবাই প্রথম সারিতে বসে, চোখে মুখে উদ্বেগ আর লজ্জার ছায়া। প্রথম কোম্পানির 2টো অফিস বিল্ডিং বিক্রি হলো, তারপর গাড়ি। একে একে উঠছে বিশাল বাড়িটি, যেখানে অর্ক একসময় বাসন মাজে, কাপড় ধুয়ে বড় হয়েছে। অরণি কাপা চোখে একটার পর একটা মূল্য শুনছে। 50 কোটি টাকায় কে কিনবে বাড়িটি? 50 কোটির অফার আসলো, আর কেউ কি আসো? 70 কোটির অফার। হঠাৎ নিস্তব্ধতা। দরজায় হঠাৎ এক আওয়াজ। সব ক্যামেরা ঘুরে যায় সেদিকে। একজন লম্বা চওড়া কাঁধের মানুষ, কালো স্যুট পরে, হালকা দাড়ি, চোখের সানগ্লাস, হাতে সিগনেচার ব্র্যান্ডের ঘড়ি, মুখে একটা মাস্ক। পাশে তার 2 জন সিকিউরিটি এবং শাস্তি ধাপে মঞ্চের দিকে এগিয়ে আসে। শেষে বলে, আমার অফার 150 কোটি টাকা, একেবারে সব কিছু, বাড়ি, কোম্পানি, জমি, গাড়ি সব। আর সেই সাথে আশরাফ সাহেবের মেয়ে অরণিকে বিয়ের প্রস্তাব। হলরুম স্তব্ধ। নিলাম পরিচালকের মুখ হাও হয়ে গেছে। সাংবাদিকরা ক্যামেরা ফ্লাশ মারছে একটার পর একটা। ছেলেটা মুখ থেকে মাস্ক সরায়। অর্ক এসেছে। অর্ক আসাতে হলরুম আরও হইচই পড়ে যায়। অরণির পাশে বসা রেবেকা ফিসফিস করে বলে, ওই যে ছেলেটা, ও তো অর্ক, আমাদের বাড়ির কাজের ছেলে অর্ক। অরণি যেন কথা হারিয়ে ফেলেছে। হ্যাঁ, এটাই সে অর্ক যে একদিন কাপড় কাচত, অপমান সহ্য করত, কোনো বেলা ঠিক মতো খেত না। আজ সেই সোরালহর গ্রুপের সিও, কোটি টাকার মালিক। সে আজ তাদের বাড়ি কিনতে এসেছে, যেখানে তার প্রতিদিন অপমান সহ্য করতে হতো। অর্কের অফারে আর কোনো বিজনেসম্যান কথা বলার সাহস দেখায়নি। অর্কের অফারে ডিল ফাইনাল। আশরাফ রাজি না হয়েও উপায় নেই, কিন্তু সব হারানোর পরও তার প্রিয় মেয়েটাকেও বিয়ে দিতে হবে অর্কের সাথে। নিলাম শেষ। সংবাদপত্রের হেডলাইন, অর্ক বিকামস অনার অফ আশরাফ এম্পায়ার। সব কিছুর পেপার বুঝে নেয় অর্ক। সে ওখান থেকে চলে যায়। কারোর সাথে কথা বলেনি। অরণি রেখেছিল, কিন্তু অর্ক ঘুরেও তাকায়নি। ওরা নিজেদের বাড়ি আসে।
কিছু সময় পর দামি গাড়ি নিয়ে অর্কও আসে। অর্ক তাদের পুরনো বাড়ির লিভিং রুমে দাঁড়িয়ে। অর্ককে দেখে সবাই একত্রিত। অরুণী, রেবেকা, আশরাফ, রত্না, আরান, সেলিম, ঝর্ণা খালা সবাই একসাথে দাঁড়িয়ে। অর্ক ঠান্ডা গলায় বলে, এই বাড়ি এখন আমার, কিন্তু আমি আপনাদের থাকতে দিচ্ছি, কারণ আমি প্রতিশোধ চাই না। আমি প্রমাণ দিতে চেয়েছিলাম গরিবেরও স্বপ্ন থাকে, আর সেই স্বপ্ন একদিন রাজত্ব করে। সেই সাথে আমি অরণিকে বিয়ে করতে চাই। রত্না মাথা নিচু করে কাঁদছেন। আশরাফ চোখে জল নিয়ে তাকিয়ে আছেন। অরণি কিছু বলতে চায়, কিন্তু তার গলা শুকিয়ে গিয়েছে। অর্ক এখন আশরাফের সব কিছুর মালিক, কিন্তু অর্ক কেন অরণিকে হঠাৎ এইভাবে বিয়ে করার কথা বলল? কোনো অনুষ্ঠান লোকসমূহ ছাড়াই ওদের বিয়ে হয় আজ। রাতের শেষ প্রহরে সাজানো বাসর ঘরে প্রবেশ করলো অরণি। লাল শাড়িতে ঢেকে থাকা মুখটা একটুখানি কাঁপছে। বাড়ি থেকে কেউ বুঝবে না, কিন্তু ভেতরে ভেতরে সে জানে আজকের রাতটা কোনো সাধারণ বাসর রাত নয়, সেটা সে তার কাছে যে স্পেশাল। কিছু সময় পর অর্ক ভাসে ভেতরে। অর্ক দরজা বন্ধ করে ধীরে ধীরে এগিয়ে এলো। তার চোখে কোনো রোম্যান্স নেই কোনো আহ্লাদ, বরং গভীর শীতল চিন্তামগ্ন দৃষ্টি নিয়ে অরণিকে দেখছে। অরণি বুঝতে পারছে না অর্ক হুট করে কেন এইভাবে বিয়ে করলো। অরণি, তুমি এখন আমার বউ। এই পরিচয় আজকে থেকে তোমার পরিচয়। ভালোবাসি তোমায়, সেটা অস্বীকার করব না, কিন্তু মন থেকে এখনও তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারিনি। এটা শোনা মাত্রই অরণির চোখে বিস্ময়। সে ভেবেছিল অর্ক তাকে ভালোবেসে মন থেকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এই স্বীকারোক্তি যেন অরণিকে কাঁপিয়ে তুলল। কেন মেনে নিতে পারোনি? তার কণ্ঠ কাঁপে। অর্ক কিছুক্ষণ চুপ থেকে বলল, কারণ তুমি আমাকে একসময় অপমান করেছিলে। তোমার পরিবারের প্রতিটা সদস্য আমাকে তুচ্ছ করেছে। আমি ছিলাম ও বাড়ির কাজের ছেলে, যাকে সবাই অবহেলায় দেখত। আজ আমি যে অবস্থানে এসেছি সেটা কঠিন পথ পেরিয়ে, আর আমি চাই তুমি সেই পথটা অনুভব করো। তুমি যদি সত্যি আমার স্ত্রী হতে চাও, তবে তোমাকে প্রমাণ করতে হবে তুমি সেই জীবন বুঝতে পেরেছ। অরণি কেঁদে ফেলল, কিন্তু কণ্ঠে ছিল অদ্ভুত দৃঢ়তা। তুমি যা চাও আমি করব। তবে শোনো, কাল সকাল থেকেই তুমি এই বাড়ির কাজ করবে। রান্নাঘর মোছা, কাপড় ধোয়া, আমি যা যা করতাম সব। তবে তুমি তোমার ঘরে থাকবে, তবে কোনো রকম নরম তোষক থাকবে না। আর আমি ঘুমাবো আমার মায়ের ঘরে, যেখানে আজও তার ঘ্রাণ থাকে। যতদিন না আমি মন থেকে বুঝি তুমি আমার স্ত্রী হওয়ার যোগ্য, ততদিন তুমি শুধু আমার বউ নামে পরিচিত থাকবে, স্ত্রীর মর্যাদা নয়। অরণির চোখে পানি আসে না, সে এতেই খুশি। ঠিক আছে, আমি রাজি। পরদিন ভোরে ঘুম থেকে উঠল অরণি। এমন বিছানা সে কখনো কল্পনাও করেনি। মোটা চাদরের নিচে কাঠের শক্ত খাট। সে জানে এই যুদ্ধ ও নিজের তৈরি করা, এই যন্ত্রণা তারই প্রাপ্য। রান্নাঘরে গিয়ে রান্নার কাজ শুরু করলো সে। কখনো রান্নাঘরে আসেনি। আগুন জ্বালালো, চাল ধোয়ালো, ডাল বাছায় কিছুই জানতো না সে। বারবার হাত কেটে যাচ্ছিল, কিন্তু সে দমে যায়নি। রাবেকা খালা এসব দেখলেন। তিনি বললেন, তুই এসব করছিস? তুই তো বাড়ির রাজকন্যা ছিলি। আজ আমি শুধু একজন স্ত্রী হতে চাই, আর তার জন্য এই পথ বেছে নিয়েছি। আমি তোকে সাহায্য করব, তুই হাল ছাড়িস না। অন্যদিকে অর্ক প্রতিদিন অফিস থেকে ফিরে দেখতো অরণির পরিশ্রম। একদিন সে দেখলো রান্নাঘরে দরজার পাশে বসে অরণির কাছে, হাতে কাপড় ধোয়ানোর দাগ, হাতে আগুনের ছ্যাঁকা। অর্ক কিছু না বলে চলে গেল নিজের ঘুরে। ভেতরে ভেতরে তার মন কাঁপছিল, কিন্তু সে জানে ক্ষমা ও ভালোবাসা সহজে পাওয়া উচিত নয়। রাতের বেলা চুপচাপ দরজার পাশে দাঁড়িয়ে থাকে অরণি। মাঝে মাঝে নিচে আসে অর্কের ঘরের দরজা খুলে দেখে অর্ক তার মায়ের খাটে ঘুমাচ্ছে। মায়ের ছবি জড়িয়ে ঘুমায় সে। সময় কাটতে লাগলো, দিন গিয়ে সপ্তাহ। প্রতিদিন অরণি কাজ করতো মাথা নিচু করে। কখনো অভিযোগ করতো না, কখনোই ক্লান্তি প্রকাশ করতো না। রান্না শেখে, ঘর মোছে, কাপড় ধোয়, নিজের হাতের মেহেদির রং ধুয়ে গেছে সাবানের পানিতে। কিন্তু সে জানে অর্ককে পেতে হলে এইটুকু ত্যাগ না করলে তার প্রিয় হবে না। অর্ক প্রতিদিন দেখেছে চুপচাপ দূর থেকে, আর তার ভিতরে কঠিন দেওয়াল একটু একটু করে গলে যাচ্ছে। একদিন রেবেকা খালা এসে বলল, অর্ক, আর কত দেখবি? মেয়েটা নিজের সব অহংকার ফেলে তোকে ভালোবেসেছে। অর্ক কিছু না বলে চলে যায়। সকালে উঠে অরণি আবার কাজে নেমে পড়ল। রান্নাঘরে চুলা জ্বলছে, হাঁড়িতে ভাত বসানো, তরকারিতে মরিচ পেস্ট, ডাল ফোটানো, থালা বাসন মাজা সব এক হাতে করতে হচ্ছে। ঠান্ডা পানিতে কাপড় ধোয়ায় সময় হাতে সাদা হয়ে গিয়েছে, আঙুল ফেটে গিয়েছে চামড়া।
মুখে কোনো অভিযোগ নেই, চোখে শুধু একটা জেদ, অর্কের মন জয় করতে হবে। অর্ক অফিসে যায়, আসে, খায়, কাজ করে, কিন্তু অরণির দিকে তাকিয়ে একটা কথাও বলে না, যেন তার অস্তিত্ব অর্কের চোখে নেই। অথচ যখন কেউ খেয়াল করে না, অর্ক পেছন পেছন তাকিয়ে দেখে এই মেয়েটির প্রতিদিন তার জন্য কষ্ট করছে, তার একটুখানি ভালোবাসার জন্য। সন্ধ্যায় রান্না শেষ করে ঘরে মোছার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল অরণি। ঘাম দিয়ে একেবারে ভিজে গিয়েছে শরীর, মুখ সাদা, চোখে অর্ধেক বন্ধ। অর্ক তখনও নিজের ঘরে। ধপ করে পড়ার শব্দে চোখ খুলেই দরজা খুলে ছুটে এলো। অরণি। নিঃশব্দে নামটি বেরিয়ে এলো তার ঠোঁট থেকে। অরণির চোখ মেলল, অর্ককে কাছে পেয়ে একটু হাসলো, মুখে বলল না কিছু, কিন্তু চোখ দিয়ে বলল, তোমার জন্যই তো লড়ছি। অর্ক এক মুহূর্তের জন্য শক্ত হতে পারল না, কোলে করে তুলে নিজের ঘরে নিয়ে গেল। তখনই বুঝলো জ্বর অনেক। অর্ক দেরি করে না, অর্কের বিছানার পাশে বসে অরণির মাথায় পানি ঢালতে থাকে। অর্কের রান্নাঘরে গিয়ে স্যুপ বানিয়ে আনে, অরণিকে খাওয়াচ্ছে। বাড়ির সবাই অর্কের কাণ্ড দেখছে। অর্ক অরণির হাত ধরে বলে, তুমি বোকা, এত কষ্ট কেন করো বলো তো? আমি তো আছি। অরণি কথা বলতে পারছে না, কিন্তু চোখের কোনায় জমা হয় জল। জবাব দিল, তুমি আমার জীবন, আমি তো হেরে গেছি তোমার ভালোবাসায়। রাত তখন 3টা বাজে। অর্ক এখনও ঘুমায়নি, বারবার উঠে তাপমাত্রা মাপে, আবার ঠান্ডা পানি দিয়ে সেবা করে, মেডিসিন খাইয়েছে তাকে। হঠাৎ অর্ক বলে ওঠে, অরণি, তুমি কি সত্যি বদলে গেছো, নাকি তোমার ভালোবাসার রংটাই আমি দেখতে পারি না? অরণি ঘুমাচ্ছে। অর্কের এসব কথা শোনে না। সকালে ঘুম থেকে উঠে অরণি দেখলো তার পাশে বসে অর্ক ঘুমিয়ে পড়েছে, তার হাতটা ধরে রেখেছে শক্ত করে। কিছুক্ষণের জন্য পৃথিবী থেমে গেল। মনে মনে বলে, এই অর্কই তো আমি চেয়েছিলাম। অরণি এখন অনেকটা সুস্থ, কিন্তু এখন তার চোখের অর্কের প্রতি এক অন্যান্য শ্রদ্ধা আর ভালোবাসার ছায়া। ও আর এখন প্রতিশোধ নয়, প্রেম জিততে চায়। ওর মা রত্নে এসে বলল, অর্ক তো মন থেকে খুব ভালো, কিন্তু কষ্ট পেয়েছে। ওকে যদি সত্যি ভালোবাসিস, তাহলে ওর রাগটাই তোকে ভালোবাসায় ভাঙাতে হবে। চোখের পানি মুছে আসলো। আমি ছাড়বো না মা, আমি জানি আমার অর্ক আমাকে ভালোবাসে, আর আমি ওর হয়েই সব করব, যতদিন না ও বলে তুই আমার বউ। রেবেকা খালা এসব চুপচাপ অরণির পাশে বসে বলে, এই অর্কটাকে আমরা চিনতেই পারিনি। যে ছেলেটা আমাদের বাসন মাজত, আজ সে আমাদের থেকেও মানুষে বড় হয়ে গেছে। তোর জন্য ওর চোখে যে ব্যথা, সেটা আমরা কেউ চাপা দিতে পারবো না। অরণি মুচকে আসে, গলা দৃঢ়তা। খালা, আজও আমায় পাত্তা না দিলেও আমি বিশ্বাস করি ওর মনেই আমি বাস করি। অন্যদিকে অর্ক এখনো মুখে কিছুই বলে না। সবে মাত্র সুস্থ হওয়া অরণির পাশে একটা বালিশ রাখে, খাবার সাজিয়ে দেয়। রাতের বাইরে দাঁড়িয়ে দীর্ঘ নিঃশ্বাস নেয়। রাতে সবাই ঘুমিয়ে পড়েছে। অরণি বারান্দায় দাঁড়িয়ে চাঁদের আলোয় ভিজে। হঠাৎ অর্ক পেছন থেকে বলে, এভাবে দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লাগবে। অরণি চমকে পেছনে তাকায়। তুমি হবে কথা বললে আজ? অর্কর মুখে ফিরিয়ে হাঁটতে শুরু করে, তারপর বলে, অন্য কিছু ভেবো না, আমি শুধু মাথা ঠান্ডার কথা বলেছি। অরণি হাসে, মন ভরে ওঠে ওর। আমি জানি তুমি ভালোবাসো, বলো না কিছু, আমি তবুও কান পাতলে যেন শুনতে পারি। অর্ক তাড়াতাড়ি রুম থেকে পালায়। রাত পেরিয়ে সকাল আসে। অরণি এখন বেশ সুস্থ, তবে তার চোখে স্পষ্ট ক্লান্তির ছাপ, শরীর থেকেও মনের ক্লান্তি। অর্কের প্রতি ভালোবাসা ও সম্মান এতটা জমাট বেঁধে উঠেছে যে নিজের ভেতরে অঙ্কটাও মাটিতে মিশিয়ে দিয়েছে। অর্ক প্রতিদিন বাইরে যায়, আসে, কিন্তু কিছু একটা যেন তাকে অস্থির করে তুলছে। একদিন অফিস থেকে ফেরার পথে গাড়ি চালাতে চালাতে হঠাৎ গাড়ির ব্রেক কাজ করছে না বুঝতে পারে। তীব্র গাড়ির সামনে থাকা একটা ট্রাকেরে ধেয়ে যায় গাড়ি। হাই আল্লাহ, ব্রেক কাজ করছে না। হাত পা ঠান্ডা হয়ে আসে অর্কের। কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে যায় দুর্ঘটনা। গাড়ি রাস্তার এক পাশে উল্টে গিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে যায়। আচমকা সব অন্ধকার। অর্কের শরীর রক্তে ভেসে গিয়েছে, মাথা কেটে গেছে, ডান পা ভেঙেছে। অজ্ঞান অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে ছুটে আসে অরণি, চোখে অশ্রুর বন্যা। অর্ক প্লিজ, তোমার কিচ্ছু হবে না, বলো। আমি তোমাকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি। তোমার কিচ্ছু হলে আমি বাঁচবো না। অরণি ওটির দরজার সামনে বসে পড়ে, কান্নায় ভেঙে পড়ে। প্রভু, আমি তাকে হারাতে পারি না। আমি তো সব ছেড়ে এসেছি, সব ভুলেছি। ওকে ভালোবাসি বলেই তো কষ্ট সহ্য করেছি। আজ ওকে নিলে আমি মরেই যাব। অরণি একা একা কথা বলতে থাকে। ওদিকে অপারেশন চলে দীর্ঘ 3 ঘন্টা। চিকিৎসক জানায় অর্কের অবস্থা সংকটজনক, কিন্তু সে বেঁচে আছে, তবে পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে। অর্কের সিকিউরিটিরা অ্যাক্সিডেন্টের ভার দেয় পুলিশের ওপর। বেশ কয়েকদিন ইনকোয়ারির পর পুলিশ রিপোর্ট বেরিয়ে আসে গাড়ির ব্রেক কাটা ছিল। অর্কের গাড়িতে লাগানো একটা ব্যক্তিগত ড্যাশ ক্যামেরার কাছে
একটি দোকানের সিসিটিভি ফুটেজ স্পষ্ট দেখা যায় একজন লোক মধ্যরাতে গাড়ির নিচে গিয়ে কিছু একটা করছে। পুলিশ সেই ফুটেজ ফ্রেম বাই ফ্রেমে বিশ্লেষণ করে বুঝে ফেলে লোকটির চেহারা বের করে। লোকটিকে খুঁজে বের করা হয়। ওর নাম হানিফ। পুলিশের পিটানিতে সবকিছু বলে দেয়। সে সাব্বিরের পুরনো ড্রাইভার। হানিফকে গ্রেপ্তার করার পর সে স্বীকার করে। হানিফের কথাগুলো পুলিশ সাব্বিরকে খুঁজে বের করে। সে দেশ ছেড়ে চলে যাবার প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ সাব্বিরকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের পর সাব্বির বলে, আশরাফ সাহেবের সব ক্ষতি আমার পরেও অঙ্কের জন্য আশরাফ নিজেকে মানিয়ে নিয়েছিল, তাই অঙ্কে সরাতে চেয়েছিলাম। অর্কের জ্ঞান ফেরে 3 দিন পর। চোখ খুলে দেখে সামনে বসে অরণি। চোখ লাল, মুখে ক্লান্ত, কিন্তু তবুও সে হাসছে অর্ককে দেখে। অর্ক, তুমি জেগেছো? আলহামদুলিল্লাহ। তুমি এখানে? চেহারার একই হাল। আমি যাব কোথায় অর্ক? তুমি তো আমার সব। তোমাকে রেখে যেতে পারি? অর্ক দীর্ঘশ্বাস ফেলে। সে উঠে বসার চেষ্টা করে। অরণি তাকে সাহায্য করে। অর্ক বলে, তুমি কষ্ট পেতে না? তোমার জন্য আমার কোনো জায়গা নেই এটা বুঝেও আমি তো তোমাকে কাজের মেয়ে বানিয়েছি। অরণি কেঁদে ফেলে। অর্কের হাত ধরে বলে, জানি তুমি আমাকে মেনে নাওনি, কিন্তু আমি তবুও ভালোবেসেছি। তোমাকে পাওয়ার লোভ নয়, শুধু ভালোবাসার অধিকার নিয়েই থেকেছি। তুমি যদি নাও মেনে নিতে, তবু সারা জীবন তোমার পাশেই থাকতাম। অর্ক প্রথমবারের মতো গভীরভাবে তাকায় অরণির দিকে। আমার করা অপমান আমাকে তাড়িয়েছে। তুমি চাইলে বাড়ি ফেরত যেয়ে নিজের মতো থাকতে পারো। এইসব চাই না, কারণ তুমি এখন আমার ঘর। তুমি ছাড়া আমি শূন্য। অর্ক হাসে, কিন্তু সেই হাসিতে চোখ ভিজে যায়। তোমার মতো একটা মেয়ে আমার জীবনে দ্বিতীয়বার আসবে না। তাই তো বলছি, এবার মেনে নাও আমাকে। তুমি শুধু আমার বউ না, তুমি আমার ভালোবাসা, আমার গর্ব, তুমি আমার জীবন। অরণির মুখে হাসি, চোখে অশ্রু, বুক ভরে ওঠে খুশিতে। অর্ক ধীরে হাত বাড়িয়ে দেয় ওর হাতে। চলো অরণি, নতুন করে জীবন শুরু করি। অরণি দেরি না করে অর্ককে শক্ত করে জড়িয়ে ধরে। অর্কও অরণিকে জড়িয়ে ধরে। মাসখানিক পর অর্ক সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বাড়ির সবাই লজ্জায় মাথা নিচু করে। রেবেকা, রত্না, আশরাফ, বাড়ির সবাই এসে বলে, অর্ক, আমরা ভুল বুঝেছিলাম, তোকে অপমান করেছি, কষ্ট দিয়েছি। আজ আমরা বুঝেছি তুই মানুষ হিসাবে সবার উপরে। আমাদেরকে ক্ষমা করে দে অর্ক, তোর মায়ের জন্য ক্ষমা চাচ্ছি। আপনাদের ক্ষমা চাইতে হবে না, আমি সব ভুলে গেছি। তুই খুব মহান ছেলে অর্ক, তুই আমাদের চোখ খুলে দিয়েছিস। অরণি তখন তাদের পাশে দাঁড়িয়ে মাথা নিচু করে। অর্ক বলে, এই মেয়েটাই আমাকে ফিরিয়ে দিয়েছে, ওই আমার শক্তি। আমার অ্যাসিস্ট্যান্টরা বলেছে অরণি 3 দিন ঘুমাওনি, সে পাশে ছিল, নামাজ পড়েছে, কেঁদেছে আমার জন্য। হয়তো ওর জন্যই বেঁচে ফিরেছি। সবাই অর্ককে জড়িয়ে ধরে। আগে যেই মানুষটার কাছে ঘেঁষত না কেউ, আজ সবাই তাকে জড়িয়ে ধরেছে। রাতে ছাদে বসে অর্ক আর অরণি। চাঁদের আলোয় শান্ত বাতাস। অরণি মাথা রাখে অর্কের কাঁধে, ধীরে ধীরে বলে, আজ আমি খুব সুখী অর্ক। অরণির কপালে চুমু দিয়ে অর্ক বলে, তুমি শুধু সুখী না, তুমি আমার জীবন, আমার বউ। তুমি আজ থেকে শুধু আমার। তাহলে চলো বাচ্চা কাচ্চা নেবার কাজটা সেরে ফেলি। ওরে দুষ্টু ফাজিল বর, এখানে শুরু করবে? এই না, চলো রুমে যাই। তার মানে তুমি চাচ্ছিলে? অরণি লজ্জায় মুখ লুকায় ওরই বুকে। অর্ক কোলে নিয়ে রুমে চলে যায়। সমাপ্ত।